আচ্ছা, সাম নাম্বার 38, ঠিক আছে তো? পেজ নাম্বার দেখ কত আছে? সাম নাম্বার 38, পেজ নাম্বার 44, হ্যাঁ? পেজ নাম্বার 44, ঠিক আছে? সাম নাম্বার 38। ভালো অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। এটা অনার্সে এসেছিল, 2016 এসেছিল, ঠিক আছে? 2016 এসেছিল অঙ্কটা, ঠিক আছে? তো কি বলেছে কোশ্চেনটা পড়ছি। বলছে জিকা লিমিটেড প্রোভাইডস ইউ দ্য ফলোইং ইনফরমেশন। জিকা কোম্পানি আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছে। কি কি ইনফরমেশন দিচ্ছে? ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচার আমাকে দিয়ে দিচ্ছে। ক্যাপিটাল স্ট্রাকচার কত? 12% ডিবেঞ্চার 2 লাখ টাকা, 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা, 4000 ইকুইটি শেয়ার ক্যাপিটাল 100 টাকা, ঠিক আছে? 4000 ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত করে? 100 টাকা। তো আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে বোঝা গেল তো? যে এখানে যেটা বলতে হয়, কত নম্বর অঙ্ক বললাম? 38, ঠিক আছে? ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? এটা অঙ্ক করতে গেলে লিখতে হবে না, জাস্ট আমি লিখছি বোঝানোর জন্য। অঙ্কে লিখতে হবে না, অঙ্কে এগুলো লিখতে হয় না, অঙ্ক করার জন্য লিখতে হয় না, বোঝানোর জন্য বলছি। যে কোনো কোম্পানি যখন ফর্ম হয়, ঠিক আছে? কোম্পানি যখন মার্কেটে আসে, মানে কোম্পানি যখন তৈরি হয়, ফর্ম হয়, ঠিক আছে তো? তো ওকে টাকা জোগাড় করতে হয়, ঠিক আছে? একটা মানে কোম্পানি কোন কোন সোর্স থেকে টাকা জোগাড় করে? কোম্পানি টাকা জোগাড় করতে পারে ইকুইটি শেয়ার ইস্যু করে। ইকুইটি শেয়ার ইস্যু করে কোম্পানি টাকা জোগাড় করতে পারে। প্রেফারেন্স শেয়ার ইস্যু করে কোম্পানি টাকা জোগাড় করতে পারে, ঠিক আছে? আর কোম্পানি মার্কেট থেকে লোন নিয়ে টাকা জোগাড় করতে পারে। এই ছাড়া আর কোনো উপায় নেই কোম্পানির টাকা জোগাড় করার। তাহলে এখানে কি বলেছে? অঙ্কে যদি দেখি ডিবেঞ্চার, ডিবেঞ্চার মানে এক ধরনের লোন। কত লোন? কোম্পানি মার্কেট থেকে 2 লাখ টাকা লোন নিয়েছে। লোনটা কেটে লিখলাম 12% ডিবেঞ্চার। কোম্পানি মার্কেট থেকে লোন নিয়েছে কত? 2 লাখ টাকা লোন নিয়েছে, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার ইস্যু করে কত টাকা পেয়েছে? কামিয়েছে কত? কোম্পানি 3 লাখ টাকা। প্রেফারেন্স শেয়ার ইস্যু করে কোম্পানি কামিয়েছে কত? 3 লাখ টাকা। লিখবো 9% প্রেফারেন্স শেয়ার 3 লাখ টাকা। আর কি? ইকুইটি শেয়ার ইস্যু করে কোম্পানি কত টাকা নিয়ে এসছে? 4,000টা শেয়ার। এগুলো নর্মালি আমি ছোট থেকেই শিখে আসছি, মানে যবে থেকে কমার্স নিয়েছি। কোম্পানি ইস্যু অফ শেয়ার অঙ্ক যখন করেছিলি, কোম্পানি কোন কোন জায়গা থেকে টাকা জোগাড় করে? কোম্পানির সোর্সটা কি? একটা কোম্পানি টাকা জোগাড় করার সোর্স কি? শেয়ার ইস্যু করে। শেয়ার ইস্যু করে টাকা জোগাড় করবে। আর শেয়ার ইস্যু করে যত টাকা দরকার, শেয়ার ইস্যু করে যতটা জোগাড় করতে না পারে, তখন কোম্পানি কি করবে? লোন নেবে। তো এখানে তিনটে, এই তিনটে ছাড়া তুই কখনো পাবি না। এই তিনটেই পয়েন্ট পাবি। তাহলে লোন নিয়েছে 2 লাখ টাকা, প্রেফারেন্স শেয়ার 3 লাখ টাকা, শেয়ার ইকুইটি শেয়ার ইস্যু করে 4,000 ইন্টু 100 মানে 4 লাখ টাকা। তাহলে টোটাল কত? কোম্পানি ক্যাপিটাল 4, 3, 7 আর 2, 9 লাখ। ঠিক আছে? এটা হচ্ছে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার। এটা হচ্ছে কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? এই দিয়ে কোম্পানি কাজ করবে, ঠিক আছে? এটা বলতে চেয়েছে। তাহলে এখানে যদি আমি একটু ছোট করে রাফ করে দিই, কারণ পরে তো লাগবেই, লিভারেজে লাগবেই। কারণ আমরা লিভারেজ চ্যাপ্টারে, লিভারেজ একটা কনসেপ্ট শিখলাম না, ইন্টারেস্ট অন লোন। লিভারেজ করতে গেলে মনে হচ্ছে ইবিআইটি থেকে ইন্টারেস্ট অন লোন বাদ দিতাম। তাহলে ইন্টারেস্ট কত? লোন তো নিচে 2 লাখ টাকা, 12% যদি ইন্টারেস্ট হয়, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? 2 লাখের 12% 24,000 টাকা ইন্টারেস্ট। আর 3 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার, 9% ডিভিডেন্ড। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে কি পায়? ডিভিডেন্ড পায়। তো 3 লাখে 9% কত হয়? 27,000। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবো, কত দেবো? 3 লাখের 9%, 27। একটু আমি কাজ করে না, এবার আমি অঙ্ক আসছে, এই যে একটু বোঝানোর জন্য করলাম। এবার আমার অঙ্কটা করতে খুব একটা সময় নষ্ট করতে হবে না। সবসময় মাথায় রাখবি, এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা শিখছিস, এই যে সাবজেক্টটা শিখছিস, এই সাবজেক্টে প্রতিটা চ্যাপ্টারেই এই কনসেপ্টটা চলে আসবে। ক্যাপিটাল, প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা চ্যাপ্টারে ক্যাপিটাল স্ট্রাকচার বলে। এরপরে যেমন যে চ্যাপ্টারটা আরম্ভ করবো, কস্ট অফ ক্যাপিটাল, ওখানে তো ক্যাপিটাল স্ট্রাকচারের উপর নিয়েই তৈরি করা। এই যে চ্যাপ্টারটা হচ্ছে লিভারেজ, এই চ্যাপ্টারের পুরো নাম কি? লিভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার। চ্যাপ্টারের নাম লিভারেজ এন্ড ক্যাপিটাল। এর পরবর্তী যে অঙ্কগুলো করবো, সব এই কনসেপ্টের উপরই অঙ্ক দাঁড়াবে, ক্যাপিটাল স্ট্রাকচারের কনসেপ্টের উপর, ঠিক আছে তো? তো তো দেখি এবার কি বলেছে কোশ্চেনে। কি বলেছে এতদিন বললাম, লাইনটা খুব জরুরি, কারণ এটা কেন দিয়েছে, অনেক কোশ্চেন থাকবে যে ক্যাপিটাল স্ট্রাকচার জিনিসটা কি। ক্যাপিটাল স্ট্রাকচারের বেঙ্গলি মিনিং হচ্ছে কিছুই না, মূলধন কাঠামো। যে কোনো কোম্পানি তার ক্যাপিটালটা কিভাবে, কিভাবে তোর কোম্পানি তার ক্যাপিটালটা জোগাড় করতে পারে। কোম্পানি চালানোর জন্য কোথা কোথা থেকে টাকাটা জোগাড় করবে, এই জায়গা থেকে কোম্পানি টাকা জোগাড় করবে। এবার হচ্ছে রেভিনিউ অ্যান্ড অপারেটিং কস্ট ডিটেলস। কি বলেছে? সেল বলে দিয়েছে কতবার, অঙ্ক আরম্ভ কর। প্রথমে লেখ ইনকাম স্টেটমেন্ট,
এবার অঙ্ক কর, ইনকাম স্টেটমেন্ট এবার অঙ্ক কর। প্রথমে কি লিখতাম, সেলস। দেখি সেল কত দিয়েছে অঙ্কে, অঙ্কে সেল বলে দিয়েছে কত, 3000 ইউনিট 600 টাকা। 3000 ইউনিট 600 টাকা, 3000 ইউনিট বেচেছি 600 টাকা। 3 6 18 আর 3 আর 2 5টা শূন্য, 18 লাখ হলো, তাই তো? 18 লাখ টাকা হয়ে গেল সেলস। এর থেকে মাইনাস করতাম কি, ভেরিয়েবল কস্ট। এর থেকে মাইনাস করে কি, ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট কত ছিল অঙ্কে, ভেরিয়েবল কস্ট বলেই দিয়েছিল, দেখ ভেরিয়েবল কস্ট বলেছিল 350 করে। ভেরিয়েবল কস্ট কত বলে, 350 করে। তাহলে এখানে লিখবো 3000 ইউনিট 350 করে হলে 10,50,000। 11 লাখ মানে হচ্ছে 7,50,000, তাই তো? দেখে নিচ্ছি, বাদ দিয়ে হয় কন্ট্রিবিউশন, মাইনাস করবো কি ফিক্স কস্ট। এর থেকে ফিক্স কস্ট মাইনাস করবো, কোশ্চেনে বলে দিয়েছে ফিক্স কস্ট করবো। কোশ্চেনে ফিক্স কস্ট বলে দিয়েছে কত, ফিক্সড অপারেটিং কস্ট 3,20,000। কত, 3,20,000। 4,30,000 যেটা বেরোলো তাকে বলা হয় এবিট, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট। এর থেকে মাইনাস করবো কি, ইন্টারেস্ট অন লোন। অলরেডি ইন্টারেস্ট অন লোন আমি আমি আর দেখাচ্ছি না কি করে হলো, এটা দেখতে পাচ্ছিস, দেখ এটা দেখালাম 24,000 টাকা। তোরা অবশ্যই ব্যাকেটে লিখ, এখানে লিখ কি করে 24। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। 2 লাখ টাকা লোন ছিল, তার 12% ইন্টারেস্ট, 24,000 টাকা। 4,30,000 থেকে 24 বাদ দিলে কত হলো, 4,06,000। এটাকে বলা হয় ইবিট, সরি এবিট থেকে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিট। ইবিট আর্নিং বিফোর ট্যাক্স। এর থেকে আমরা কি বাদ দিই, ট্যাক্স বাদ। কোশ্চেন পড়ে দেখ ট্যাক্স কত পার্সেন্ট বলছে, ট্যাক্স বলে দিয়েছে দেখ কোশ্চেনে, 30%। কোশ্চেনে ট্যাক্স দেখ বলে দিয়েছে কত, ট্যাক্স 30%। না, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স না, নর্মাল ট্যাক্স, নর্মাল ট্যাক্স, কোম্পানি ট্যাক্স। তাহলে কোম্পানি ট্যাক্স কর, কোম্পানি ট্যাক্স 30% কর, আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স 10% নিয়েছে। ঠিক আছে, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স 10% নিতে, সব বলছে 30%। লিখলি তো এখানে 30% লিখ, করে বল কত হয়েছে এটার উপর। 1,21,800 মাইনাস করবো, মাইনাস করে বসাতে হবে। 2,84,200 টাকা, এটাকে বলা হয় আর্নিং আফটার ট্যাক্স। এক্সামে কিন্তু এগুলো ফুল ফর্ম লিখতে হবে, ঠিক আছে? এখন আমি শর্ট করে দিচ্ছি, আর্নিং আফটার ট্যাক্স, ঠিক আছে? এর থেকে কি মাইনাস করতে হয়, প্রেফারেন্স ডিভিডেন্ড। এর থেকে মাইনাস করবি প্রেফারেন্স ডিভিডেন্ড, এর থেকে মাইনাস করবি, এর থেকে মাইনাস করবি প্রেফারেন্স ডিভিডেন্ড। তো প্রেফারেন্স ডিভিডেন্ড অলরেডি রাফ করলাম, কত, 3,00,000-এর 9% 87,000। তাহলে এখানে লিখবো 3,00,000 ইন্টু 9% কত, 87,000। মাইনাস করবি না, মাইনাস করে এখন লেখার দরকার নেই, মাইনাস করে এখন লেখার দরকার নেই, আর একটা কাজ আছে না। প্রেফারেন্স ডিভিডেন্ড কত হলো, 3,00,000-এর 9% 87,000। আর একটা কি হবে, এই যে ডিভিডেন্ড ট্যাক্স বলে একটা কথা বলেছিল, এখানে ডিভিডেন্ড ট্যাক্স বলেছিল, কোথায় খোঁজ, ডিভিডেন্ড ট্যাক্স কোথায় বলেছিল, এই দেখ, এই দেখ বলেছিল 10%। এই যে কর্পোরেট ইনকাম ট্যাক্স, ঠিক আছে, কত, 30%। আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স মানে ডিডিটি, ডিডিটি 10%। ডিডিটি কার উপর হয়, এই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে এর উপর ডিভিডেন্ড ট্যাক্স, এই ডিভিডেন্ডের উপর ট্যাক্স হচ্ছে। তো ডিভিডেন্ড কত দেওয়া হলো, তো 27,000-এর উপর ডিভিডেন্ড ট্যাক্স হবে, তাহলে কত হবে, 27,000 টাকা ডিভিডেন্ড ট্যাক্স হবে। হ্যাঁ অবশ্যই, এর থেকে মাইনাস কর। সাতাশ হাজার 10% কত, 27, মাইনাস করে দেখো কত হচ্ছে। দু লাখ 2,54,500, আচ্ছা 2,54,500। এটাকে বলা হয় ইকুইটি আর্নিংস, মনে পড়ছে, এইটাকে বলা হয় ইকুইটি আর্নিংস। দেখ নতুন কি পেলি এই অঙ্কে,
এতক্ষণ যতগুলো অঙ্ক করলি নতুন একটা পেলি ডিভিডেন্ড ট্যাক্স, আগে অঙ্কগুলো এটা পেলি এই অঙ্ক, এটাই হচ্ছে নতুন পয়েন্ট। এই অঙ্কের নতুন পয়েন্ট বলতে ডিভিডেন্ড ট্যাক্স, আর কিছু না। এটাকে বলা হয় কি ইকুইটি আর্নিংস, এটাকে বলে ইকুইটি আর্নিংস। হয়ে গেল। এবার কি বের করবো? ইপিএস বের করবো। ইপিএস শিখেছি, ইপিএস বের করার ফর্মুলা জানতাম। কি ছিল ফর্মুলা? কালকে রেশিওতেও করলাম, ইকুইটি আর্নিংস বাই নাম, ইকুইটি আর্নিংস ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ইকুইটি আর্নিংস কত ছিল? 2,54,500। নাম্বার অফ ইকুইটি শেয়ার প্রথমেই বলেছিলাম, দেখ কোশ্চেনই তো বলে দিয়েছে, দেখ নাম্বার অফ ইকুইটি শেয়ারস, নাম্বার অফ ইকুইটি শেয়ার 4,000 বলেছে, তাহলে এটা দিয়ে 4,000 ভাগ কত হচ্ছে? দেখ 63.625 63.625 হয়ে গেল, হয়ে গেল 63.625। আর কি বের করবি? ডিওএল, ডিএফএল, ডিসিএল করবি, অঙ্ক শেষ। ঠিক আছে তো, তাহলে প্রথমে করবো ডিওএল, অঙ্কটা কিছু নেই, দেখ ডিওএল বের করে ফেল, ডিএফএল বের করে ফেল, আর ডিসিএল বের করে ফেল। ডিওএল, ডিওএল এর ফর্মুলা কি ছিল আমাদের? কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন বাই এবিট। তো কন্ট্রিবিউশন কত ছিল অঙ্কে? 7,50,000। কন্ট্রিবিউশন ছিল 7,50,000 বাই 4,30,000। কন্ট্রিবিউশন 7,50,000 আর এবিট 4,30,000 করে বল। 7,00,000 74 কত? 1.74 হয়ে গেল, 1.74। এবার ডিএফএল বের করার ফর্মুলা কি লিখবো বল? এবিট বাই কি হবে? ইবিটি, এবিট বাই ইবিটি। এবার এখানে একটু ভুল হয়ে গেল, দেখ এই ফর্মুলা লিখলে হবে না, কেটে দেবে। ডিএফএল বের করার ফর্মুলা আমি দুটো ফর্মুলা দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি প্রেফারেন্স শেয়ার থাকে তার জন্য একটা ফর্মুলা, আর প্রেফারেন্স শেয়ার না থাকলে একটা ফর্মুলা। এই কিন্তু প্রেফারেন্স শেয়ার আছে, তো প্রেফারেন্স শেয়ার থাকলে কিন্তু এই ফর্মুলা লেখা যাবে না। ঠিক আছে তো? কি ছিল? এবিট বাই ইবিটি মাইনাস এখানে কি লেখা ছিল? পিডি ডিভাইড বাই 1 মাইনাস, এই দরকার হলে ফর্মুলা পাতা উল্টে দেখেন, এইটি ফর্মুলা লেখা ছিল, প্রেফারেন্স শেয়ার থাকলে এই ফর্মুলা। তাহলে এবিট কত ছিল অঙ্কে? এবিট ছিল 4,30,000, এবিট ছিল 4,30,000। ঠিক আছে, এবিট ছিল 4,30,000। আচ্ছা, ইবিটি কত বেরিয়েছিল বলতো? ইবিটি 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 বেরিয়েছিল 4,06,000। এবার কিন্তু একটু ঠান্ডা মাথায়, একটু আস্তে, একটু আস্তে, এখানে স্লো হয়ে যাবে। পিডি, পিডি মানে কি? অঙ্কে পিডি কত ছিল? পিডি কত ছিল অঙ্কে? দেখ, দেখ পিডি কত ছিল, এই দেখ পিডি কত ছিল? পিডি তোর বলি স্যার পিডি তো এইটা ছিল, এইটা। অ্যাকচুয়ালি পিডি বলতে কোনটা? পিডি দুটোকেই বলে, এই দুটোকেই পিডি বলা হয়, এই দুটোই পিডির মধ্যে পড়ে, দুটোই পিডির মধ্যে পড়ছে। সুতরাং ঠান্ডা মাথায় আমি বললাম এই জায়গাটা কিন্তু বুঝে করতে হবে। পার্টিকুলার এই অঙ্কের মধ্যে ওই হচ্ছে যে অঙ্ক ছিল কোনটা ছিল, নতুন পয়েন্ট বলতে এই পয়েন্টে ঢুকেছে। ঠিক আছে তো? ডিভিডেন্ড, ডিভিডেন্ড ট্যাক্সটাই ছিল নতুন। কি বললাম বুঝতে পারলি তো? মানে হয়তো যখন ফর্মাল লিখবি তোর হিসাব প্রেফারেন্স দিবে 27,000 টাকা লিখে দেবো, কেটে দেবে, নাম্বার কাটা যাবে। ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রেফারেন্স ডিভিডেন্ড কত লিখবো বল? 27,000 আর 2,700 মানে 29,700 টাকা লিখবো। এখানে 29,700 ডিভাইড বাই 1 মাইনাস টি, কত? ট্যাক্স 30% ছিল, 0.30। পরের লাইনে 4,30,000 ডিভাইডেড বাই 4,30,000 ডিভাইডেড বাই কত হবে এখানে? 4,06,000 মাইনাস, ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর কর, ক্যালকুলেটর লেখ 29,700, ক্যালকুলেটর লেখ 29,700 ডিভাইড বাই, ঠিক আছে, 1 মাইনাস 0.3, তো 1 মাইনাস 0.3 মানে কত? 0.7 হয়, 0.7 হয়, ভাগ করে দে 0.7 একবারে, কত হচ্ছে? 42,429, তাই তো? 42,429 হয়ে গেল। 4,30,000 ডিভাইডেড বাই, এখানে কি লিখবো? 4,06,000 মাইনাস 42,429 কত হচ্ছে? 363,571। প্রথমে হলো 1.18,
কত হলো 1.18, অ্যান্সার হলো কত 1.18, বোঝা গেল? এটা আমি একটা অঙ্ক করালাম কেন তোদের ব্যাচে, লিভারেজের অঙ্ক করছি, যদি প্রেফারেন্সিয়াল থাকে, আমি আগের দিনে কোনো প্রেফারেন্সিয়াল পাইনি, আজকেই প্রেফারেন্সিয়াল পেয়েছি, ঠিক আছে তো? তো প্রেফারেন্সিয়াল থাকলে কি হয় করতে হয় এটা দেখতে হয়, অনার্সে খুবই দেবে প্রেফারেন্সিয়াল থাকলে কি হয় করতে হয়। 4247 1.18, 1.18271 বেরিয়েছে, তা আমি 1.18 লিখি, তো বেরোয়নি এটা কেন? এই দেখ, এই তো ক্যালকুলেটার লিখবি 29,700 লিখ, তা সেটাকে ডিভাইড কর 0.7, হ্যাঁ কর, ভাগ কর, কত বেরিয়েছে? 4242 নেই কেন? এই দেখ ক্যালকুলেটর লিখ 29,700 ডিভাইডেড বাই 0.7, কত হচ্ছে? 4249 বেরোলো, বেরিয়েছে তো, এবার বেশ হয়ে গেল তো, ওটা নর্মাল হয়ে গেল। লাস্ট করবো ডিসিএল, লাস্টে চলে আসবো ডিসিএল। লাস্ট ডিসিএল চলে যাবে, কি করে দুটো গুণ করে দেবো, অঙ্ক শেষ। ডিওএল এর সাথে ডিএফএল গুণ করবো, হয়ে যাবে ডিসিএল। ডিওএল কত বেরিয়েছিল আমাদের? 1.74। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছো? ও আচ্ছা, আমি এখন ক্লাসে আছি, বাইরে আছি, ক্লাসে আছি, ক্লাস চলছে। ঠিক আছে, আমি পরে ফ্রি হয়ে তো কল করবো। হুম, দুটো লিখে এমনি করে দিয়েছিস? আচ্ছা তাহলে কি বলতে পারলি, কত বেরোলো বল এটা গুণ করে? আচ্ছা 1.74, তাই তো, আর কি বেরোলো 1.18, দুটো গুণ করে কত বেরিয়েছে? 2.0532 2.0532, এটা বেরোলো। এখানে কিছু কমেন্ট লিখতে বলেছিল, অঙ্কে একটা কমেন্ট লিখতে বলেছিল, শুধু অঙ্কতেই থেমে যেতে বলেছিল। কমেন্ট করতে পারবে। এখানে বলেছিল, দেখ লাস্টে একটা লাইন বলেছিল, আমাকে টিওএল ডিএফএল ডিসিএল বের করতে হলে অবজেক্ট লিমিটেড করে ফেলেছে, ইউজিং দ্য কনসেপ্ট অফ লিভারেজ। কি বলেছে? লিভারেজের কনসেপ্ট ইউজ করে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জেস ইন ইপিএস। দেখ মনে পড়ে একটা জিনিস আঁকা শিখিয়েছিলাম, আঁকা আঁকিয়েছিলাম, মনে পড়ছে তো? এরকম আঁকা আঁকিয়েছিলাম, এখানে কি দিতাম বল? এখানে এফোর্ট দিতাম, ঠিক আছে, আর এখানে কি বেরোতো? রেজাল্ট বেরোতো। আর এখানে কে সাহায্য করতো? ফালক্রাম থাকতো, ফালক্রাম বলেছিলাম না, ফালক্রাম। এফোর্টটা কি দিচ্ছি? এফোর্ট যদি সেল দিতাম তাহলে বেরোতো কি? প্রফিট। এফোর্ট যদি সেল দিতাম কি বেরোতো? প্রফিট। তাই তো, ম্যাগনিফাইড রেজাল্ট কি বেরোতো? প্রফিট। আর এখানে প্রফিট বলতে কোন প্রফিটকে বোঝাতে? অপারেটিং প্রফিট। আর অপারেটিং প্রফিটেরই আরেকটা নাম ইবিআইটি। তো যখনই সেল আর ইবিআইটির মধ্যে বলা হতো, তখন ছিল ফর্মুলা ছিল ডিওএল, অপারেটিং লিভারেজ, ঠিক আছে। এখানে রাগটা হয়, এফোর্ট যদি সেল দিই, ম্যাগনিফাই রেজাল্ট, যদি ইপিএস বেরোয়, ইপিএসও বেরোতে পারে, ঠিক আছে, ইপিএসও বেরোতে পারে, ম্যাগনিফাই রেজাল্ট ইপিএস বেরোতে পারে। এখানে থেকে এটাই বলেছে, আমি এফোর্ট দিচ্ছি সেল, কিন্তু ম্যাগনিফাই রেজাল্ট কি বেরোবে? ইপিএস বেরোবে। এটা কিসের মাধ্যমে যাবে? ডিসিএল এর মাধ্যমে, ডিসিএল ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। আর ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ করতে সাহায্য করতো কি, মনে পড়ে তো? ফিক্স কস্ট আর ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস, মনে পড়ছে তো? এটা পুরো মানে ছবিটা মাথার মধ্যে রাখতে হবে। আমি কি বললাম, আমি তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, কোনো ফর্মুলা মুখস্থ করার ব্যাপার নেই, কারণ আমাকে ওই ছবিটা দিকে ফোকাস করতে হবে। ওরা বলেছে সেল আর ইপিএস, ও সেল আর ইপিএস, তার মানে এফোর্ট নিচে সেল, রেজাল্ট বেরিয়েছে, সেটা আমরা জানতে পারি ডিসিএল এর মাধ্যমে, তাই তো? তাহলে ডিসিএল এর ফর্মুলা কি ছিল? লাইক ডিসিএল, বুঝতে পারলি তো? ডিসিএল এর দুটো ফর্মুলা ছিল, একটা পার্সেন্টেজের ফর্মুলা আর একটা নর্মাল ফর্মুলা। পার্সেন্টেজ ফর্মুলা কখন ইউজ হবে? কখন পার্সেন্টেজ ইউজ হবে? যখন এরকম কোশ্চেন অ্যারাইজ হবে তখন ইউজ হবে। আচ্ছা, ফর্মুলা কি হলো? দেখ এটা ফর্মুলা দেখে, ছবিটাই হচ্ছে ফর্মুলা। একটা কি ছিল? সেল, আর একটা ছিল ইপিএস, এটাই ফর্মুলা। তাহলে ওপরে কি হবে, নিচে কি হবে? দেখ
এফর্টটা সবসময় নিচে বসে, এফর্ট সবসময় নিচে বসে, অলওয়েজ এফর্ট নিচে বসে। কি বললাম? অলওয়েজ এফর্টটা নিচে বসে। তাহলে এফর্ট কি আছে? সেলস। আর তাহলে ওপরে কি হবে? ইপিএস। কিন্তু কি লিখবো? ইপিএস বাই সেলস লিখলে হবে না, লিখতে হবে কি? পার্সেন্টেজ। এটা চেঞ্জেস সাইন, দেখ পার্সেন্টেজ চেঞ্জেস ইন ইপিএস ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জেস ইন সেলস। ঠিক আছে তো? মনে থাকবে তো? ডিসিএল কত বের করলি তুই এই মাত্র বল? 2.0532 2.053 এটাই বের করলি তুই ডিসিএল। এইবার আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে, হিন্টস দিয়েছে কিছু। কি হিন্টস দিয়েছে? বলছে যে সেল যদি 10% বাড়িয়ে দেয় তাহলে ইপিএস এ কত চেঞ্জ হবে। কোম্পানি তার সেল 10% বাড়িয়েছে, ভাব, ইমাজিন কর, এখানে ইমাজিন কর, এদিক টাকা সেল 10% বাড়িয়ে দিয়েছে, তোর আগে যা সেল ছিল সেল যদি 10% বাড়িয়ে দিস তাহলে ইপিএস বাড়বে না কমবে? কোর্স বাড়বে, সেল বাড়িয়ে ইপিএস বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবি? পার্সেন্টেজ চেঞ্জেস ইন ইপিএস, পার্সেন্টেজ চেঞ্জেস ইন ইপিএস, গুণ করে দে এটা। পার্সেন্টেজ লেখার দরকার নেই, এটা 10 লিখলেই হবে, এটা গুণ করে, সেটা গুণ করলে কত হচ্ছে? এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে? 20.53, তাই তো? তাহলে লিখবো পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস কত হচ্ছে? যেটা গুণ করলে 20.5%। তাহলে কি বুঝতে পারলি? পার্টিকুলার এই জিকা কোম্পানি যা ফিগার বেরিয়েছে, সেখান থেকে দেখে এটুকু বুঝতে পারলাম এই জিকা কোম্পানি যদি 10% সেল বাড়িয়ে দেয় তাহলে ইপিএস এত পার্সেন্ট বেড়ে যাবে। এটা কিন্তু সব কোম্পানির ইপিএস বাড়বে না, সব কোম্পানি বাড়বে না, কিন্তু একমাত্র শুধু এই কোম্পানি বাড়বে। সব কোম্পানি একই রকম হবে নাকি? ঠিক আছে তো? বোঝা গেল তাহলে অঙ্কটা? তাহলে অঙ্কটা দেখিস তো, মানে ঠিকঠাক ছিল, ভালো অঙ্ক, এরকম অঙ্ক সোজাই অঙ্ক, এই অঙ্কগুলো কঠিন বলে না, ঠিকই আছে। আচ্ছা, আমাদের কত বড় অ্যান্সার? 20.53, ওদের অ্যান্সার দিয়েছে 20.5। ঠিক আছে, তার মানে ঠিকই আছে অ্যান্সার। আচ্ছা, 39 একটা অঙ্ক করাচ্ছি, আগের ব্যাচে করেছি এরকম ধরনের একটা অঙ্ক করেছি। 39 মতন, 39 করাইনি, 39 মতন করেছি। এই ধরনের অঙ্ক তোদের ব্যাচে করে দিচ্ছি। এরকম 3-4টে বইতে 3-4টে অঙ্ক আছে, এরকম 3-4টে অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, একটা অঙ্ক করলেই হয়ে যাবে। বলছে কি, ক্যালকুলেট ডিফারেন্ট কাইন্ড অফ লিভারেজ। আমাকে বিভিন্ন ধরনের লিভারেজ ক রকম হয়? 3 রকম হয়। একটা অপারেটিং লিভারেজ, একটা ফিনান্সিয়াল লিভারেজ, আর একটা হয় কম্বাইন্ড লিভারেজ। 3 রকমের লিভারেজ হয়। ক্যালকুলেট ডিফারেন্ট কাইন্ড অফ লিভারেজ, ঠিক আছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এক্স ওয়াই জেড কোম্পানি। প্রোডাকশন এন্ড সেল বলেছে 1600 ইউনিট, বুঝিস তো? অঙ্কটা আগে করতে পারবি না, অঙ্কটা খুব দেখতে হবে। অঙ্কটা দেখে তো সোজা লাগছে, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিন্তু তোকে টেকনিক্যালি শেখাতে হবে কত কম সময়ে অঙ্কটা নামানো যায়। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এই অঙ্ক পরীক্ষায় দিলে 10 নম্বরের অঙ্ক। আমি কোশ্চেন পড়িয়ে দিই, তোর বুঝতে পারবি কিভাবে করবি। প্রোডাকশন এন্ড সেল 1600 ইউনিট বলেছে, সেলিং প্রাইস 30 টাকা করে বলে দিয়েছে, ভেরিয়েবল কস্ট 20 টাকা করে বলেছে। ফিক্সড কস্ট দেখ, এতক্ষণ আগের অঙ্কটা দেখ, ফিক্সড কস্ট কত বলেছিল? একটা টাকা বলেছিল, তাই না? এখানে বলেছে ফিক্সড কস্ট 4000 হলে, ফিক্সড কস্ট 4000 হলে তোমার টিওএল কত হবে, টিএফএল কত হবে, ডিসিএল কত হবে, বুঝলে? আবার ফিক্সড কস্ট 2000 হলে টিওএল কত হবে, টিএফএল কত হবে, ডিসিএল কত হবে। আবার ফিক্সড কস্ট 6000 হলে টিওএল কত হবে, ডিএফএল কত হবে, ডিসিএল, মানে তিনটা আলাদা করতে হবে, বুঝতে পারছিস তো? এবার এখানে শেষ হয়নি, আবার বলেছে আরেকটা কথা বলেছে, ফিনান্সিয়াল অল্টারনেটিভ। মানে এই যে ফিনান্সিয়াল অল্টারনেটিভ মানে কি বলতো? ক্যাপিটাল স্ট্রাকচার। একটু মন দিয়ে শোন, এই যে কি বলেছে এখানে, এই যে প্ল্যান 1 দিয়েছে, প্ল্যান 2 দিয়েছে, প্ল্যান 3 দিয়েছে। কোম্পানির নাম কি রে? কিছু করেনি, এক্সওয়াইজেড কোম্পানি ও টাকা বিজনেস করতে গেলে টাকা জোগাড় করে, টাকা ফাইন্যান্স করতে হবে। টাকা জোগাড় করে কোথা থেকে? ইকুইটি আর ডেট থেকে। কি বললাম? ইকুইটি আর ডেট থেকে। প্রথম কন্ডিশন কি বলেছে? ও ইকুইটি শেয়ার হোল্ডার থেকে 15,000 টাকা জোগাড় করে আর লোন নেয় 20,000 টাকা। ঠিক আছে, আবার দেখ কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেল, ইকুইটি থেকেও নিল 10, ডেপ্টের থেকেও নিল 10, 20, আর প্ল্যান 3 বলছে 5 আর 15। দেখ তিনটাতে কিন্তু 20, মানে 20,000 টাকায় ওর ক্যাপিটাল 20,000 টাকায়, কিন্তু কিভাবে, মানে অপশনটা বলে দিয়েছে। প্ল্যান 1 একটা অপশন, প্ল্যান 2 একটা অপশন, মানে এমন ভাবিস না যে তিনটে প্ল্যানই হচ্ছে। ঠিক আছে, এমন ভাবিস না, কিন্তু এখানে তিনটে প্ল্যানই হচ্ছে, এখানে কিন্তু একটাই প্ল্যান হবে,
কিন্তু তিনটে সিচুয়েশন তোকে খাড়া করে দিয়েছে, তোকে তিনটে সিচুয়েশন তৈরি করে দিয়েছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরকম না যে আমাকে তিনটে প্ল্যান দিয়ে চালা না। কোম্পানি 20,000 টাকায় জোগাড় করছে, কিন্তু যদি ইকুইটি থেকে 15 নেয় তাহলে ডেপ্টের থেকে 5 নেবে, ইকুইটি থেকে যদি 10 নেয় ডেপ্টের থেকে 10 নেবে, ইকুইটি থেকে যদি 5 নেয় ডেপ্টের থেকে 15 নেবে। তার মানে দেখ 20,000 টাকায় টার্গেট, সিচুয়েশন গুলো আলাদা। তাহলে স্যার তাহলে কি হবে? দেখ তাহলে কি হলো ব্যাপারটা বোঝ। তোকে ডিওএল বের করতে হবে। ফিক্সড কস্ট যখন 4,000 তখন ডিওএল ডিএফএল ডিসিএল বের করবি। ফিক্সড কস্ট যখন 2,000 তখন বের করবি, 6,000 হলে বের করবি। এবার শুধু এটা করলেই হবে না, প্ল্যানও তো আছে। তো প্ল্যানের জন্য আবার ডিওএল ডিএফএল ডিসিএল, তাহলে কতবার হলো বুঝতে পারলি তো? তাহলে এর জন্য একটা টেকনিক্যালি একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা অ্যাপ্লাই করবো। অঙ্ক কিছু নেই, অঙ্কটার মধ্যে কিছু নেই, ফরম্যাটটা ধরে দিলে অঙ্ক নেমে যাবে। দেখ ফরম্যাটে সাজাচ্ছে। এটা কিভাবে করবি জানিস তো? পাতাটা উল্টে নিবি, মানে স্ট্রেট করবি না, খাতাটা ঘুরিয়ে করবি। অঙ্কটা খাতাটা ঘুরিয়ে করবি, বড় এই দেখ কটা সিচুয়েশন বলেছে অঙ্কে, বল সিচুয়েশন কটা আর প্ল্যান কটা? তিনটে। তার মানে দেখ কেমন দাগ হবে। ছোট ছোট দাগ কাটি, তো বড় তখন মানে মোট করে 9টা ঘর হবে, বুঝিস তো? পার্টিকুলারটা নিয়ে প্লাস বাদ, এই দেখ ছোট ছোট করে দাগ কাটতে হবে। একটা, ঠিক আছে তো? দাগটা কেটে নে সুন্দর করে। এখানে লিখো পার্টিকুলার্স, ঠিক আছে? এখানে লিখো পার্টিকুলার্স, ঠিক আছে? এখানে লিখো পার্টিকুলার্স। বাট বুঝতে পারলি ঘরটা মাথা এরকম টাইপের অঙ্ক, জানিস টাইপটা কি করে বুঝবি? শুনছিস তো? এদিক টাকা সিচুয়েশনের আন্ডারে প্ল্যান থাকবে। মানে সিচুয়েশন মানে কি? ফিক্স কস্ট এত হলে কত হবে, ফিক্স কস্ট মানে তিনটে দিয়েছে না, ফিক্স কস্ট এত হলে কি হবে, এত হলে কি হবে, এত হলে কি হবে। আর প্ল্যান, ফিক্স কস্ট আর প্ল্যান দুটো থাকবে। এরকম টাইপের অঙ্ক অনেকগুলো আছে। দেখি কত কোন কোন অঙ্কগুলো আছে এরকম টাইপের। এখন তো 39 করা না, ঠিক তার আগে তুই মার্ক করে নিতে পারিস কোন কোন অঙ্কগুলো, বা ইত্যাদি করতে পারবি না। যেমন দেখ তুই কত নম্বর, 35, 35 বাড়িতে করবি। 33 হতে আছে। বলছি 35 করবি, 33 করবি, ঠিক আছে তো? তারপর 32 করবি, ব্যাস। তারপর 30 করবি। বুঝলি তো কি বললাম? একই ধরনের অঙ্ক, ধরনটা কিন্তু এক। এর আগে যে ম্যাথগুলো করেছে ওগুলো আগের ক্লাসে হয়ে গেছে। 27 হয়েছে। শুধু তো প্ল্যান দিয়েছে। ওই 27 দিইনি আমি, হোমওয়ার্ক পরে বলবো। হ্যাঁ হতে পারে ওরকম, দেখিনি, কোশ্চেন পড়িনি, পরে দেখবে। এখন আমি 35, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটা আমি সাজিয়ে দিলাম কিন্তু দেখ। তাহলে এখন কত করছি, কত নম্বর অঙ্ক করছি বলতো এখনো? 39, সরি। আগে তোকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে এই ধরনের ছক, এই ধরনের ফরম্যাট কোন অঙ্কে হবে। সিচুয়েশনের আন্ডারে প্ল্যান থাকবে, বুঝলি তো? পুরো মাথায় গেঁথে নিবি। তাহলে প্রথমে লিখবো কি, এখানে সিচুয়েশন, এ দেখ সিচুয়েশন, এখানে লিখবো সিচুয়েশন। সিচুয়েশনের নাম কি ছিল বল? কোশ্চেন পড়ে দেখ। সিচুয়েশন সিচুয়েশন এ লিখবি, সিচুয়েশন বি লিখবি, সিচুয়েশন সি লিখবি। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3। দেখ প্ল্যানের আন্ডারে সিচুয়েশন করিস না, ঠিক আছে? প্ল্যানের আন্ডারে করবি না, সিচুয়েশনের আন্ডারে প্ল্যান করাটা বেশি ইজি হয়ে যায়, ঠিক আছে? সিচুয়েশনের আন্ডারে প্ল্যান করবি। প্রথমে কি লিখবো দেখ তো কি বলেছে, কোশ্চেন পড়ি, এবার অঙ্কটা পারা যাবে। ওরা কি বলেছে,
ওরা বলে দিয়েছে প্রোডাকশন এন্ড সেলস 1600 ইউনিট, লেখ পুরো লিখবি প্রোডাকশন এন্ড সেলস 1600 ইউনিট, প্রোডাকশন অ্যান্ড সেলস সব কটা ঘরে 1600 লিখে দে, ব্যাকেটে ইউনিট লিখে রাখতো, ব্যাকেটে ইউনিটস লিখে রাখতো, সব কটা ঘরে 1600 লিখ, সব কটা ঘরে। ঠিক আছে, দাগ দিয়ে দে, লম্বা একটা দাগ দিয়ে দে। এটাকে কি লেখ, এটাকে এ লেখ, ব্যাকেটে গোল্লা করে দে, এ লিখে দে, এ লিখে দে প্রোডাকশন অ্যান্ড সেলস। এবার এবার কি লিখবি জানিস তো, এবার কি বলেছে ওরা, দেখ বলেছে সেলিং প্রাইস পার ইউনিট বলেছিল, দেখেছিস কত কত বলেছিল সেলিং প্রাইস পার ইউনিট, দেখ ঠোক, মানে সব কটা ঘরে 30 বসবে, সব কটা ঘরে 30 বসবে। এর থেকে মাইনাস করবো কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট কত করে ছিল বলো অঙ্কে, 20, সব কটা ঘরে 20 লেখ। বাদ দিয়ে দে, 10 10 10, সব কটা 10 লিখে দে। এটাকে কি বলা হয়, কন্ট্রিবিউশন পার ইউনিট। দাগ দিয়ে দিন, ঠিক আছে, কন্ট্রিবিউশন। তাহলে তোমাকে বলতে ঠিক করতে হবে, ওই প্রোডাকশনকে দিয়ে কন্ট্রিবিউশনটা গুণ করবে, কন্ট্রিবিউশন পার ইউনিটটাকে বি করে দে, বি ব্যাকেটে বি করে লিখে দে, ঠিক আছে, কন্ট্রিবিউশন পার ইউনিটটাকে বি লিখে দে, বোঝা গেল ঘরটা কেমন করলেন। কন্ট্রিবিউশন পার ইউনিটটা কি করবে, বি করে দে। এবার কি লিখবো, এবার লিখবো টোটাল কন্ট্রিবিউশন, কি লিখবি, টোটাল কন্ট্রিবিউশন। কি হবে টোটাল কন্ট্রিবিউশন, এ ইন্টু বি, এ ইন্টু বি, এ তো ছিল বুঝলি 1600, আর এদিকে বি ছিল 10, 1600 ইন্টু 10 করলে কত হলো, 16,000, সব কটা 16,000। হয়ে গেল কন্ট্রিবিউশন। এর থেকে কি মাইনাস করো, ফিক্স কস্ট, ফিক্স কস্ট। কোশ্চেন পড় ভালো করে, অঙ্কটা দেখ, অঙ্কটা কিন্তু কোনো কঠিন না, কিন্তু জাস্ট একটু লেন্দি ফরম্যাটিংটা দেখতে হবে। ফিক্স কস্ট, ফিক্স কস্ট কত বলেছিল অঙ্কে পড়, সিচুয়েশন এ হচ্ছে হ্যাঁ তাহলে এ তে পুরো 4,000 লিখুন, এ তে, এ তে, এই যে এ তে লিখবো 4,000, এই এ তে লিখলাম 4,000, দেখ এতে 4,000 লিখ। বি তে কত বলেছে, সব কটা বি তে লেখ 2,000, আর সি তে বাদ দিয়ে দিই, 12,000, 12,000, 12,000, 14, 14, 14, 10,000, 10,000, 10,000 হয়ে গেল। যেটা বেরোলো তাকে কি বলা হয়, ইবিআইডি, লেখ ইবিআইডি, যেটা বেরোলো তাকে বলা হয় ইবিআইডি। ইবিআইডি থেকে বাদ দিবি কি, ইন্টারেস্ট অন লোন, ইবিআইডি থেকে বাদ দিবি ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে। ইন্টারেস্ট অন লোন, দেখ ইন্টারেস্ট অন লোন কি বলেছিল অঙ্কের, লোন কত ছিল, লোন এই দেখ নিচে বলেছিল ডেট, ডেট মানে লোন, লোনের উপর 10% সুদ বলেছিল। তার মানে প্রথমটাই ওয়ানে কত লোন ছিল, ওয়ানে কত লোন ছিল, 5,000, তাহলে ওয়ানে কত, প্ল্যান ওয়ানে সুদ হবে কত, 500 টাকা না, প্ল্যান টুতে সুদ কত হবে, 1,000 টাকা, আর এখানে কত হবে, 1,500 টাকা। আস্তে আস্তে করবি, ওয়ান যেখানে ওয়ান সেখানে 500 টাকা সুদ, আর কোথায় ওয়ান, এই যে ওয়ানে 500 টাকা সুদ, আর এখানে ওয়ানে 500 টাকা সুদ, বুঝতে পারলি, ওয়ান গুলোতে 500 টাকা হবে, এটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে, ওয়ানে 500 টাকা সুদ হবে, ওয়ানের ঘরে 500 টাকা করে সুদ হবে, লিখে দে ওয়ানের ঘরে 500 করে সুদ। তারপর ওটাই কত ছিল বল, 1,000, 2,000 হবে, প্ল্যান 2,000, প্ল্যান 2,000, প্ল্যান 2,000, প্ল্যান 2,000, প্ল্যান 3 তে কত হবে, 1,500, 1,500, একটু সরে গেছে, তাহলে 1 মিনিট, এখানটায় 1,000 হবে, এটা 1,500, এটা 1,500 হয়ে গেল।
তো কিছু নেই, অঙ্ক এখানেই শেষ, দেখ আর কিছু নেই। 12,000 থেকে 500 বাদ দিলে 11,500, এটা 11,000, এটা 10,500, এটা 13,500, এটা 13,000, এটা 12,500, এটা 9,500, এটা 9,000, এটা 8,500, যেটা হয়, যেটা বেরোলে তাকে কি বলা হয়? ইবিটি। আর কিছু বলেছিল? ট্যাক্স বলেছিল অঙ্কে? না না, এখানেই শেষ। 4 সালে এবার তো ডিওএল ডিএফএল ডিসিএল তো করতে হবে। এতই তো হয়ে গেল, এবার ডিওএল ডিএফএল ডিসিএল করতে হবে। হ্যাঁ, ওখানেই করবো, এখানেই করবো, আলাদা করে করতে হয় না। দেখ এখানে লিখবি ডিওএল, দেখ এখানে লিখবি ডিওএল, ফর্মুলা কি লিখবি তো? কন্ট্রিবিউশন বাই এবি, জানিস তো ফর্মুলা, তো জানিস। কি লিখলাম? কন্ট্রিবিউশন বাই এবি। এবার দেখ কি করে করবো। এখানে আর লিখবো না, এখানে লেখার জায়গা নেই, ঠিক আছে? জাস্ট ভ্যালু গুলো পুট করবো, ক্যালকুলেটর নিবি, ভ্যালু পুট করবি। এই দেখ কি করবি, দেখ এই দেখ একদম পুরো, দেখ এই যে হাইলাইট করলাম, এইটা দিয়ে এটাকে ভাগ, ঠিক আছে? তাহলে চ, ভাগ করাটা কোনো ক্রিটিক্যাল হবে না এখানটায়। 16,000 বাই 12,000 কর, 16,000 বাই 12,000 করলে কত হবে? 1.33, দেখ 1.33, বুঝিস তো? সিচুয়েশন এ তে সবকটাই 1.33 হবে, ডিওএল একটা করলেই সব হয়ে গেল। আর ওটা 16,000 বাই 14,000 কত হচ্ছে? 1.14, সবকটাই 1.14 হবে, হয়ে গেল। লাস্ট ডিসিএল কর, এই সরি ডিসিএল কি বলছি, প্ল্যান সিটা করো। 16/10 মানে 1.6, 1.6, 1.6 হয়ে গেল ডিএল। এবার করবো কি ডিএফএল। ডিএফএল বের করার ফর্মুলা কি? ইবিআইটি বাই ইবিটি। তাহলে ইবিআইটি তো বুঝতেই পারছিস, আর ইবিটি কত? তাহলে এটা আলাদা করে করতে হবে। 12,000 বাই 11,500 কত হচ্ছে? 1.04। 12,000 বাই 11,000 কত হচ্ছে? 1.09। তারপর 12,000 বাই 10,500 কত হচ্ছে? 1.14। তারপর 14,000 বাই 13,500 1.04। 14,000 বাই 13,000 কত হচ্ছে? 1.08। তারপর 14,000 বাই 12,500 কত হচ্ছে? 1.12। 10,000 বাই 9,500 কত হচ্ছে? 1.05। 10,000 বাই 9,000 কত হচ্ছে? 1.11। 10,000 বাই 8,500 1.18। দেখ ডিওএল ডিএফএল বেরিয়ে গেল, এবার করবো ডিসিএল। ফর্মুলা কি হবে? দুটো গুণ করে দে, ডিওএল এর সাথে ডিএফএল গুণ করে দে, ডিসিএল। 1.33 ইন্টু 1.04 কত হচ্ছে? 1.38। 1.33 ইন্টু 1.09 কত হচ্ছে? 1.45। 1.33 ইন্টু 1.14 কত হচ্ছে? 1.52। 1.14 ইন্টু 1.04 কত হচ্ছে? 1.18 বা 19, তুমি 19 করে দিও, কেন 1.1856 বেরিয়েছে। তো হচ্ছে 1.14 ইন্টু 1.08 কত হচ্ছে? 1.23। 1.14 ইন্টু 1.12 কত হচ্ছে? 1.28। 1.6 ইন্টু 1.05 কত হচ্ছে? 1.68। 1.6 ইন্টু 1.11 কত হচ্ছে? 1.78।
1.6 ইন্টু 1.18 কত হচ্ছে 1.8। জাস্ট একটু অ্যান্সারটা একটু মিলিয়ে নে, একটু দেখে নে অ্যান্সার মিলবে। অ্যান্সার না যদি না মেলে কারণটা কি হবে বলতো, কোনো কারণে ক্যালকুলেশন ভুল হবে। নাও, অঙ্কে কিছু নেই ভুল ভর্তি হওয়ার তো জায়গা নেই, জাস্ট একবার দেখে নে অ্যান্সার চেক করে নাও। বুঝেছিস, দেখেছিস তো অ্যান্সার? একটা কমেন্ট বলছে দেখে নে। কোনটা কি বলবো বল? লোনের উপর হয়। এবার লেখ, একটা জিনিস দেখ এখানটায় দেখ, একটু ভালো করে দেখবি, হ্যাঁ কমেন্টে যে লেখাবো। আচ্ছা ঠিক আছে, কমেন্টে লিখে নিই, তারপর যাচ্ছি লেখ। তোকে আগে কোশ্চেনটা করে দেখতে, মানে কোশ্চেন তো পড়ার জায়গা নেই। এই যে তুই ডিওএল ডিএফএল ডিসিএল করলি, অ্যাকচুয়ালি ডিসিএল এর দিকে তাকা, তুই ডিসিএল এর দিকে তাকা, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সবচেয়ে হাইয়েস্ট ডিসিএল কত আছে? হাইয়েস্ট ডিসিএল কত আছে? 1.8 নেই? আর লোয়েস্ট ডিসিএল কত আছে? 1.1। ঠিক আছে, এটা থেকেই কমেন্টটা লিখতে হবে। তার মানে হাইয়েস্ট ডিসিএল মানে কি আছে স্যার? হাইয়েস্ট ডিসিএল মানে সিচুয়েশন সি প্ল্যান 3। হাইয়েস্ট ডিসিএল মানে কত বেরোলো? হাইয়েস্ট, ধর এখানে লিখছি হাইয়েস্ট, হাইয়েস্ট কি বললো, হাইয়েস্ট কত বেরোলো বল, কি বললাম? সিচুয়েশন সি না 1.8 এর কিছু লিখতে হবে, সিচুয়েশন সি প্ল্যান 3। আর লোয়েস্ট কত হচ্ছে? সিচুয়েশন এ, সিচুয়েশন বি ছিল না? এবার দেখ তো নিচে একটা অ্যান্সার দিয়েছে, দেখ একটু অ্যান্সার দিয়েছে। প্ল্যান সি 3 আর লিস্ট হচ্ছে বি 1, ঠিক আছে? ঠিক আছে, এটা অ্যান্সার দিয়েছে, এটাকে লিখতে হবে। মানে বুঝলে, এটা কমেন্ট, এটা না লিখতে পারলে 2 নম্বর কমই দেবে। তুই কমেন্ট, তুই কত বড় লিখবি বা ছোট লিখবি ম্যাটার করে না, ঠিক আছে তো, মানে লিখতে হবে মেন। ওই অনেকে লিখতে পারে, অনেকে স্টোরি লিখবে, স্টোরি লিখলেও মেন লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে মেন, এটা কিন্তু মেন কমেন্টের জায়গা। তুই অনেক বড় স্টোরি লিখলি, অনেক বড় লম্বা চওড়া ভাষণ দিলি, কিন্তু এই কথাটা লিখলে না, মানে এটাই মেন লাইন, এটা কিন্তু মেন লাইন। এবার লিখ, কিভাবে লিখতে হবে লিখ। না না, এটা তো বললাম, এটা তো লিখতে হবে, জাস্ট এটা একটু লাইনে লিখ, সেন্টেন্সে লিখতে হবে। লিখ, দ্য সিচুয়েশন, the situation C, তাই তো, the situation C plan 3, the situation C plan 3 indicates, indicates কি ইন্ডিকেট করছে এটা? হাই রিস্ক বা ম্যাক্সিমাম রিস্ক, ইন্ডিকেটস ম্যাক্সিমাম রিস্ক। কি ইন্ডিকেট করছে? ম্যাক্সিমাম রিস্ক। and situation B, and situation B, and situation B প্ল্যান 1, সিচুয়েশন বি প্ল্যান 1, এটা কি ইন্ডিকেট করছে? সিচুয়েশন বি প্ল্যান 1 indicates, indicates minimum risk। ঠিক আছে, হয়ে গেল। কিছু কমেন্ট লিখতে পারিস আর না পারিস, এইটুকু কমেন্ট লিখলেই হবে, এইটুকু কমেন্ট অ্যাটলিস্ট লিখতে হবে, ঠিক আছে? এইটুকু কমেন্ট অ্যাটলিস্ট লিখতে হবে, এটাকে কমেন্ট হেডিং দিতে হবে, কমেন্ট, ঠিক আছে? এইটুকু হেডিং দিতে হবে। আর একটা তুই লিখতে পারিস, এটা তো বললাম। এবার আর একটা জিনিস তোকে বলছি, এখান থেকে যেটা জিনিস বোঝা যাচ্ছে, ফিক্স কস্ট,
এটা আলাদা করে লিখতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বুঝতে পারছি, অঙ্কে দিয়ে দিয়েছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট যত বাড়বে, ফিক্সড কার সম্পর্ক থাকে, তিনটে লিভারেজ থাকে। ফিক্সড কস্টের সঙ্গে কোন লিভারেজ ইন্ডিকেট করে, ফিক্সড কস্টটা কোন লিভারেজকে ইন্ডিকেট করে, ডিওএল। তাহলে ফিক্সড কস্ট যত বাড়বে, তুই দেখ এখানে দেখ ফিক্সড কস্ট যত বাড়ছে, দেখতে থাকা ফিক্সড কস্ট, দেখ ফিক্সড কস্ট কত ছিল, 4 ছিল, 2 হলো, তারপর 6 হলো। তাহলে ফিক্সড কস্ট যত আস্তে আস্তে বাড়ছে, তাহলে ডিওএল এ কি ইফেক্ট পড়ছে, ডিওএল কি এফেক্ট করছে, ফিক্সড কস্ট যখন 4,000 টাকা ছিল, ফিক্সড কস্ট যখন 4,000 টাকা ছিল তখন ডিওএল কত আসছিল, এরকম আসছিল। তারপর ফিক্সড কস্ট কমে গেল, ডিওএল কমে গেল, আবার ফিক্সড কস্ট বেড়ে গেল, ডিওএল বেড়ে গেল। তাহলে কি বলতে পারি স্যার, ফিক্সড কস্ট যত বাড়বে ডিওএল তত কি হবে, ফিক্সড কস্ট বাড়লে ডিওএল বাড়ে। ঠিক আছে, অনেকে এইগুলো লিখবে অ্যানালাইসিসের মধ্যে এই সমস্ত পার্ট লিখবে, যে ফিক্সড কস্ট লিখবে, যে আমি এখান থেকে দেখতে বুঝতে পারছি কি কি অবজার্ভ করতে পারছি, কোম্পানির ফিক্সড কস্ট আস্তে আস্তে বাড়ছে। তা ফিক্সড কস্ট আস্তে আস্তে বাড়ছে মানে কোয়ার্টার লিভারেজ বাড়ছে। ঠিক আছে, আর ডিএফএল কাকে ইন্ডিকেট করে, ইন্টারেস্ট। তাহলে দেখ ইন্টারেস্ট কি হচ্ছে এখানে, ইন্টারেস্টের দিকে দেখা, ইন্টারেস্ট, দেখ ইন্টারেস্টের ব্যাপারটা কি হচ্ছে, প্ল্যান 1 প্ল্যান 2 প্ল্যান 3, ঠিক আছে, প্ল্যান 1 প্ল্যান 2 প্ল্যান 3। তাহলে ইন্টারেস্ট কি হচ্ছে, আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়ছে। ইন্টারেস্ট যদি বাড়ে তাহলে ডিএফএল কি হচ্ছে, ডিএফএল বাড়ছে। ইন্টারেস্ট যত বাড়ছে ডিএফএল বাড়ছে। আর ইন্টারেস্ট কাকে রিপ্লেস করে, লোন। ইন্টারেস্ট কি করে বাড়ে, লোনের উপর। তাহলে তুই এখানে লিখতে পারিস, মানে লোন যত বাড়বে, তাই তো, মানে এটা বলছি লোন, ইন্টারেস্ট কিসের উপর, ডেপ্টের উপর হয়। লোন যত বাড়বে ডিএফএল তত কি হবে, লোন বাড়লে ডিএফএল কি হবে, ডিএফএল ও বাড়বে। ঠিক আছে, তো এটাই আর কি বলেছে। এভাবে এভাবে অনেকে অ্যানালাইসিস করে তারপর লাস্টে প্রথমে কি বলেছে, প্রথমে বলে যে আমি অবজার্ভ করে দুটো জিনিস নোটিস করছি, নোটিস করার পর ওভারঅল কি লিখবে, তখন লাস্টে ওভারঅল এই লাইনটা লিখবে। ঠিক আছে, বুঝে দেবো, কিন্তু আমার মনে মেন এই লাইনটা লিখলেই হবে, এটাই মেন লাইন। এই লাইনটা লিখে চলে আসলে কোনো নাম্বার নেই, এই লাইনটা লিখে চলে আসলে কোনো নাম্বার নেই, আসল নাম্বার কিন্তু এটা, আসল কিন্তু এটা দেয়, আসল কিন্তু এটা। চলে আয়, এবার 40 নম্বর সাম করবো, এবার 40 নম্বর সামটা করবো, 40 সাম নম্বর। ওটা তো ভালো অঙ্ক দিয়েছি, সুন্দর অঙ্ক দিয়েছি। ওটা এমন মানে সিএ ইন্টার এসেছিল অঙ্ক, খুব ভালো অঙ্ক। আমরা সিএ ইন্টার এসে খুব সুন্দর অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। হুম। অঙ্কটা করে দিচ্ছি, কি বলেছে, কি বলেছে অঙ্কটা করে চল। বলছে এবিসি কোম্পানি হ্যাজ অ্যান এবিট 1,60,000। খুব ভালো অঙ্ক দিয়েছে, দেখ অঙ্কগুলো এগুলো একটু আস্তে আস্তে এরকম অঙ্কের দিকে তোকে ফোকাস করতে হবে। দেখ প্রথম 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 দিন কেমন ইজি ইজি লাইক অঙ্কগুলো হয়েছিল। এবার দেখ এই অঙ্কগুলো অঙ্ক টাফ না, কিন্তু বেসিকটা ক্লিয়ার থাকলে এই অঙ্ক ইজিলি পেরিয়ে যাবো। বলছে এবিসি কোম্পানির এবিট বলেছে 1,60,000। ইটস ক্যাপিটাল স্ট্রাকচার কনসিস্ট অফ দ্য ফলোইং সিকিউরিটিস। ওই একই ক্যাপিটাল স্ট্রাকচার, দেখ এরপরে যতগুলো অঙ্ক করবি লিভারেজের সব কটা অঙ্ক ক্যাপিটাল স্ট্রাকচার লিখবি। দেখেন ক্যাপিটাল স্ট্রাকচার কি কি বলেছে দেখিস, আমি বোঝালাম নিশ্চয়ই। এবার এইটুক তো আমাকে বোঝাতে হবে না, বল এটা বোঝাতে হবে। কিছুক্ষণ আগে এটা বললাম, লোন বলেছে 5,00,000 টাকা, লোন বলেছে 5,00,000, প্রেফারেন্স শেয়ার বলেছে 1,00,000, আর ইকুইটি শেয়ার বলে 4,00,000। ঠিক আছে, 5,00,000 আর 1,00,000, 6,00,000 আর 4,00,000, 10,00,000 টাকা ক্যাপিটাল। ঠিক আছে, মানে ওর টাকাটা। এবার ডিবেঞ্চারের উপর কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কি দিতে হবে, ডিভিডেন্ড দিতে হবে। তাহলে বল ইন্টারেস্ট কত দেবে, 5,00,000 10%, 50,000 টাকা ইন্টারেস্ট, আর 1,00,000 12%, 12,000 টাকা ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড। আচ্ছা, এবার কি বলে, দ্য কোম্পানি ইজ ইন দ্য 50%, সরি 55% ট্যাক্স ব্র্যাকেট, মানে ট্যাক্স দিতে হবে। তুমি বিজনেস করছো, একটা কোম্পানি বিজনেস করে কামাচ্ছে, তো গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না, এটাকে কর্পোরেট ট্যাক্স বলে। অনেকে গুলিয়ে ফেলে জানিস তো, দুটো ট্যাক্স হয়, একটা কর্পোরেট ট্যাক্স আর ডিভিডেন্ড ট্যাক্স হয়। ডিভিডেন্ড ট্যাক্স আলাদা, কর্পোরেট ট্যাক্স আলাদা। ঠিক আছে, তো কর্পোরেট ট্যাক্স কোন ট্যাক্স জানিস তো, ওই যে ইবিটি থেকে যেটা বাদ দিতে, ওটা বলে কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে, ডিভিডেন্ড ট্যাক্স না, এটা গুলিয়ে ফেলবি না, এটা কর্পোরেট ট্যাক্স বলেছে। মানে কোম্পানিকে যে ট্যাক্স, মানে কোম্পানি গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয় তাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স, এই 55% ট্যাক্স ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা।
এবার কি বলেছে, ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন ইপিএস, বাস হয়ে গেল, ইপিএস ইজিলি বেরিয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কি বের করতে বলেছে? আচ্ছা, প্রথম কোশ্চেন হয়ে গেল, তো আমি সেকেন্ড কোশ্চেন পরে থার্ড কোশ্চেন করে দেবো, থার্ড কোশ্চেন করে দেবো, টিএফএল বের করতে হবে, তো এইগুলো তো ইজিলি হয়ে যাবে। বা সিএ ইন্টার এসছে অঙ্ক, কিন্তু কিছুই নেই, অঙ্কটা কিছু নেই, কিছু নেই অঙ্কটার মধ্যে। দেখ অঙ্কটা আরম্ভ কর। কত নম্বর অঙ্ক এটা? 40। প্রথমে লিখবো এবিট থেকে শুরু হবে। দেখ আগের অঙ্কগুলো কত ছিল, সেল থেকে, এখন এবিট থেকে শুরু হলো, অসুবিধা কোথায়? হ্যাঁ, যেমন ইনকাম স্টেটমেন্ট সেম হয়, সেম দিয়ে দিবি। এবিট থেকে শুরু হবে, তাহলে দেখি এবিট কত দিয়েছে অঙ্কে। এবিট দিয়েছে 1,60,000, এবিট দিয়েছে কত, 1,60,000। এর থেকে মাইনাস করবো কি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত, 5,00,000 10% 85,000, বাদ দিয়ে কত হলো, 1,10,000। এটা হলো ইবিটি। এর থেকে মাইনাস করবো কি, ট্যাক্স, ট্যাক্স 55% বলেছিল, $60,500। কত হলো, 49,500 হলো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এর থেকে মাইনাস কর প্রেফারেন্স ডিভিডেন্ড। আচ্ছা, আগে একটা অঙ্কের ডিভিডেন্ড ট্যাক্স ছিল তাই না, এখানে বলেইনি। আর তুই একটা অঙ্ক ডিভিডেন্ড ট্যাক্স পাবি না কোশ্চেনে, এই একটাই অঙ্ক ছিল ডিভিডেন্ড ট্যাক্স। আচ্ছা, প্রেফারেন্স ডিভিডেন্ড কত বলেছিল বলতো, 12% না? হ্যাঁ। তাহলে 1,00,000-এর 12% 12,000। এক্সামে কিন্তু এগুলো দেখাতে হবে, না নাম্বার কাটবে। বাদ দিয়ে কত হলো, 37,500। যেটা বেরোলো তাকে কি বলা হয়, ইকুইটি আর্নিংস। আচ্ছা, বের করবো কি, ইপিএস। ইপিএস বের করার আমরা জানি, ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। 37,500 ডিভাইড বাই কতগুলো ইকুইটি শেয়ার ছিল অঙ্কে দেখি, ইকুইটি শেয়ার ছিল 4,000 না? হ্যাঁ, 4,00,000 টাকা এক একটা শেয়ারের দাম যদি 100 টাকা করে হয়, তাহলে কতগুলো ইকুইটি শেয়ার ছিল, 4,000। তাহলে কত যে ভাগ করে, 9.375। এটা হলো ইপিএস। একটা অ্যান্সার দিয়েছে কিছু, দেখ অ্যান্সার মিলে গেছে ইপিএস, ঠিক আছে তো? এটা 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। আমি ইচ্ছা করে 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটা করে নিচ্ছি, আমি চাইলে কিন্তু 2 নম্বরটা করতেই পারি, আমি 3 নম্বরটা আগে করে নিচ্ছি, মানে এটা ইজি হয়ে যাবে 3 নম্বর করাটা আমাদের কাছে। ডিএফএল ফর্মুলা কি, এবি বাই ইবিটি মাইনাস পিডি বাই 1 মাইনাস টি। বুঝলি কেন এটা হলো? এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার থাকলে এই ফর্মুলাটা হবে। এবিট কত ছিল অঙ্কে, মানে বের করলাম কত, এবিট ও বলে দিয়েছিল 1,60,000, তো বলে দিয়েছিল 1,60,000 বাই ইবিটি কত বের করলাম, মানে হ্যাঁ 1,10,000 মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল 12,000 ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স ব্র্যাকেট 55% মানে 0.55, 1,60,000 ডিভাইডেড বাই 1,10,000 মাইনাস 12,000 ডিভাইড বাই 0.45। জানিস তো 1 থেকে 0.55 বাদ দিলে 45 হয়। তাহলে কি করবো, 12,000 ডিভাইড বাই 0.45, এটা আমি পড়ে করে দেখিয়ে দিচ্ছি। 1,60,000 ডিভাইডেড বাই 1,10,000 মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 26,667। 1,10,000 মাইনাস 26,667 কত হচ্ছে, 1,60,000 ডিভাইড বাই 83,333। শেষ। 1.92 দেখে নিতে অ্যান্সার, 1.92 বেরিয়েছিল। হ্যাঁ, মিলে গেছে, টিএফএল মিলে গেছে। এবার দেখ কি বলেছিল, এইবারে হচ্ছে মানে এই অঙ্কটার মধ্যে 1-এর অঙ্ক 3-এর অঙ্ক হয়ে গেল, 2-এর অঙ্কটা। এইবার যে এই অঙ্কটা করাই দিল 2-এর অঙ্কটা, এবার আগে 3-4টা অঙ্ক তোমাকে দিয়ে দিতে পারো, এই জন্য এই অঙ্কটা করিয়ে দিলাম, ঠিক আছে তো? 2-এর অঙ্কটা কি বলেছে, দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস
শুনছিস? বলি এটা কোশ্চেনটা ভালো করে দেখ। বলছে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। এটা দেখ, কোশ্চেনটা পড়ি, একটু আরেকবার পড়ি প্রথম দিকে। দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ঠিক আছে? বলছে পার্সেন্টেজ চেঞ্জেস ইন ইপিএস অ্যাসোসিয়েটেড উইথ 30% ইনক্রিজ অ্যান্ড 30% ডিক্রিজ ইন এবিআই। তো দেখ, এমনি তো অঙ্কটা করে দিতে পারবো, অঙ্কটা করা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বোঝায়, ওই ছবি আঁকা ঠিক হবে, ছবি আঁকাটা বোঝায়। এটা কার ফর্মুলা হবে? এখানে দেবো এফর্ট, আর এখানে বেরোবে রেজাল্ট, আর এটা কি হবে? ফলক্রাম। এফর্ট কি দেবো? এতক্ষণ এফর্ট হচ্ছিল সেল। আমি এখন যে টপিকটা বলছি এখানে এফর্ট দেবো কাই, ইবিআইটি কে এফর্ট দিতে হয়, ইবিআইটি কে এফর্ট দিতে হয়। ইবিআইটি কে এফর্ট দিলে কি বেরোবে? ইপিএস বেরোবে। কি বললাম? ইবিআইটি কে এফর্ট দিলে ইপিএস বেরোবে। এটা কিসের মধ্যে প্রকাশ পায়? ডিএফএল। এটা কিসের মধ্যে প্রকাশ পায়? ডিএফএল, ঠিক আছে? ওই ফর্মুলা করবো না এখন, ঠিক আছে তো? তাহলে কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি যে এখানে কি বলছে, তিনটে ছবি কিন্তু আমি পুরো ক্লিয়ার করে দিলাম, কখন ডিওএল এর ছবি, ডিএফএল এর ছবি, ডিসিএল এর ছবি, ছবিটা ক্লিয়ার রাখবে, ফর্মুলা ভুলে গেলেও মনে থাকবে, ঠিক আছে তো? এখানে কেন দেখ, আমি দুটো ফর্মুলা অনেক রকম ভাবে করতে হবে, ওটা করাচ্ছি, আমি একটা স্টেটমেন্ট আকারে করে দিচ্ছি, ওটা বেটার হবে, ঠিক আছে তো? তারপর তুই এটা দেখবি। শোন, এখানে কি বুঝতে পারলি? তাহলে এটা কি বলতে ডিএফএল। এবার কি করে করবো দেখ, ভালো করে শুনবি। এইটা, এই ঘরটায় লিখবো অরিজিনাল, এটা লিখবো অরিজিনাল, করে ফেল, অনেক করে ফেল অরিজিনাল। আগে বলবেন তো আমি দেবো স্যার। আচ্ছা, তাহলে নতুন করে করে, ঠিক আছে? এখানে একবারে করলেই খাটনিটা কম হয়ে যাবে, আর না হলে আলাদা করে কর। আলাদা করে করলে কি বলতো, আবার এটা টুকতে হবে, জানিস তো? এদিক থেকে আলাদা করে করলে এটা কিন্তু আবার টুকতে হবে। আলাদা করলে ঠিক আছে, আমি 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 আলাদা করে করছি, কর, তোদের সঙ্গে সঙ্গে আলাদা করে করছি, ঠিক আছে? আলাদা করে করছি, শোন। এটা কি আরো নিচে লিখতে হবে? না, এই দেখ, আমি আলাদা করে করছি, শোন, আমি আলাদা করেই করছি। আপনি লিখুন আপনাদের সাথে সাথে। হ্যাঁ, তো লিখছি, এই তো লিখছি।
আচ্ছা শোন, এখানে লিখবো অরিজিনাল লেভেল, এখানে অরিজিনালটা দেখে দেখে বসিয়ে দে, তারপরে আমি বলছি, ঠিক আছে? অরিজিনালটা দেখে দেখে ওখানে বসিয়ে দে। বুঝলি পুরো অরিজিনালটা বসিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, ইপিএস জাস্ট লিখে দে, ওখানে ওখানে পরে ইপিএস লিখে দে 9.375, 9.375, ঠিক আছে? 9.375 ইপিএসটা লিখে দে 9.375। আচ্ছা তাহলে দাগ দিয়ে দেয় 37,500, 37,500 তাহলে দাগ দিয়ে দেয়, হয়ে গেল, ইপিএস বেরিয়ে গেল। এবার ওরা কি বলেছিল, কোম্পানি তার কি বাড়াতে চাই, দেখ কি বলেছিল, পর আবার পর সেকেন্ড কোশ্চেনটা পর, কোম্পানি কি বাড়াতে চায় কি বলেছিল, বলছে দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএস এর পার্সেন্টেজে কি চেঞ্জ হবে যদি কোম্পানি ইবিআইটি 30% বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। তাহলে এখানে লিখবো +30%, ঠিক আছে? আর এখানে -30%, ঠিক আছে? এটা চেঞ্জ লেভেল, কোম্পানি যদি 30% বাড়িয়ে দেয় তাহলে কি হবে, 30% কমিয়ে দিলে কি হবে, ঠিক আছে? তাহলে ভাব ইবিআইটি যদি 30% বাড়িয়ে দেয় তাহলে কি হবে, বেড়ে যাবে। তাহলে 1,60,000 ছিল, 30% করলে কত হয়, 48, মানে 2,08,000 হচ্ছে, দেখ এটা 2,08,000 হচ্ছে। ইবিআইটি লেখ 2,08,000। এবার কোম্পানি যদি ইবিআইটি 30% কমিয়ে দেয় তাহলে কত হবে, 1,12,000, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়ে গেল। এবার বল, কোম্পানি ইবিআইটি 30% বাড়িয়ে দিয়েছে বা কোম্পানি ইবিআইটি 30% কমিয়ে দিয়েছে, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত হবে, 50,000 ছিল, তাহলে তো 50,000 ছিল ইন্টারেস্ট, এখন 30% বেড়ে যাবে, কত হয়, 65,000 হয়তো, মাথা খারাপ, হ্যাঁ মাথা খারাপ তো, কি করে 50,000 হবে, ইয়ে হবে তোর 65,000 টাকা হবে। আরে আমার যদি প্রফিট বেড়ে যায়, আমি যার থেকে লোন নিয়েছি আমি কি তাকে ইন্টারেস্ট বেশি বেশি দেবো নাকি? আমার যদি প্রফিট কমে যায় আমি কি ইন্টারেস্ট কম দেবো? কোনোদিন নয়। ইন্টারেস্ট আমি প্রথম দিন বলেছিলাম লিভারেজ করার সময়, ইন্টারেস্ট হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস, ঠিক আছে? তো এটা 50,000 টাকাই হবে, এটা 50,000 টাকাই হবে এগুলো। তাহলে কর 2,08,000 থেকে 50 বাদ দে, কত হচ্ছে 1,58,000, আর 1,12,000 থেকে 50 বাদ দিলে কত হচ্ছে 62,000। ট্যাক্স, ট্যাক্স কার উপর হয়, ইবিটির উপর হয়, কর 1,08,000 উপর 55% কর, মানে 1,58,000 উপর 86,900, তারপরেরটা 34,100, মাইনাস করে বল কত হচ্ছে, 71,100 ফার্স্টেরটা, 71,100, 71,100, আর তারপরেরটা কত হয়েছিল 7,900, 27,900। আচ্ছা প্রেফারেন্স ডিভিডেন্ড, ডিভিডেন্ড তো সমান হবে, কারণ ডিভিডেন্ড আমার প্রফিট বাড়লেও যেমন ডিভিডেন্ড বাড়াবো না, প্রফিট কমলেও ডিভিডেন্ড কম দেবো না, 12 করেই হবে, মাইনাস কর 59,100 ফার্স্টেরটা, 59,100, তারপর একটা 15,900, ঠিক আছে? এবার ইপিএস বের করে দে, পরেরটা ইপিএস, সেকেন্ডের ইপিএস বের কর, পারবি তো? ওই কত দিয়ে ভাগ করবি, 4,000 তো লিখতে হবে না, কিছু লিখতে হবে না, এদিক টাকা। আচ্ছা সেকেন্ডের ইপিএস কত হবে কর, এই যে এইটাকে 4,000 দিয়ে ভাগ কর, 59,100 কে 4,000 দিয়ে ভাগ কর, কত হচ্ছে 14.775, আর এটাকে 3.975, ব্যাস এত কিন্তু ক্লিয়ার, কোনো সমস্যা নেই, এ তো নর্মাল হলো, তাই না? তো বুঝতে পারলি তো, কোনো সমস্যা নেই, ওটা ওই একবারে হয়ে যাবে, বুঝতে? এবার দেখ, এবার আমাকে বলেছে, ওরা আমাকে কি বের করতে, ওরা কি আমাকে ইপিএস বের করতে বলেছে, ইবিআইটি বাড়লে বা ইবিআইটি কমলে ইপিএস বের করতে বলেছে না, ওরা ইপিএস এর চেঞ্জ বের করতে, চেঞ্জ। তাহলে বল ইপিএস এর চেঞ্জ কত, লেখ পরের লাইন লেখ, চেঞ্জ ইন ইপিএস, লেখ চেঞ্জ ইন ইপিএস, চেঞ্জ ইন ইপিএস।
ইপিএস ছিল ধর এটা ছিল, এখন ইপিএস হলো এটা, তাহলে ইপিএস বাড়লো না কমলো? 9 ছিল 14 হলো, কতটা বাড়লো করো। 5.4 হচ্ছে, দেখ তো 5.4 বাড়লো, দেখ 5.4। তাহলে এটা কি হয়েছে? তাহলে এটা কি কমেছে? তার পরেরটা কত কমেছে? ওই 5.4ই কমেছে, করে দেখ 5.4ই কমেছে, দেখ 5.4 কমেছে, একটা বেড়েছে আর একটা কমেছে। ওই এইটার সাথে এটা মাইনাস করবো তো? হ্যাঁ, মেনটার সঙ্গে মেন যা হবে মেনের সঙ্গে, যা হবে মেনের সাথে। হ্যাঁ, তাহলে ওখানে 5.4 বেড়েছে, এখানে 5.4 কমেছে, হয়ে গেল। আমাকে চেঞ্জ ইন ইপিএস বের করতে বলেনি, আমাকে কি বের করতে বলেছে? দেখ দেখ পরের লাইনটা পর, লাস্ট লাইন পর, পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস। তুই তো ইপিএস এর চেঞ্জ বের করলি, কিন্তু ইপিএস এর কি বের করতে বলেছে? পার্সেন্টেজ। তাহলে গেলে বুঝিস না এখনো? না বুঝতে পারলে দেখ এখানে কি বের করতে বলছে, দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস বের করতে, ঠিক আছে? পার্সেন্টেজ চেঞ্জেস ইন, জানিস কত হবে? একদম ঠিক। দেখ কি করে হয়, নর্মাল পার্সেন্টেজ বের করা কমন ব্যাপার, মানে আমরা পার্সেন্টেজ বের করি সবসময় প্রিভিয়াসের ওপর, প্রিভিয়াস আগে 9.375 এ 9.375 এ চেঞ্জ হয়েছে কত? 5.4। একে কত চেঞ্জ হয়েছে? 5.4 বাই 9.375 ইন্টু 100 কত হলো? 57.6%। ওটা একই হবে অ্যান্সার। এখানে হবে 57.6%, এখানে হবে -57.6%। দেখ এটাই অ্যান্সার আছে, দেখ এটাই অ্যান্সার আছে। পার্সেন্টেজ দিবি, কি বের করতে বলেছিল এখানে? দেখ অ্যান্সার গুলো কি বলেছে, ইপিআইটি যখন 30% বাড়বে তখন ইপিএস হবে এত আর পার্সেন্টেজ হবে এত। ইপিএস যখন 30% কমবে ইপিএস হবে এত। তখন যদি স্যার ফর্মুলা দিয়ে করতে পারি না, ফর্মুলা দিয়ে করলেও তোকে ভেরিফিকেশন করতে, তাহলে তো ভেরিফিকেশনই করে দিলাম। ফর্মুলা দিয়ে করলেও তোকে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে? করেই দিতেই পারিস, ফর্মুলা করছিলি করবি। হ্যাঁ, এই ঘরটা দেখবি, হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা দেখ 41। এই অঙ্কটাও সিএ ইন্টারে এসেছিল, 2019 সালে এসেছিল এখানে, ঠিক আছে? সিএ ইন্টার। চ দেখি অঙ্কটা কি বলেছে, অঙ্কটা কি বলেছে দেখ শোন। বলছি দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রেসিভ কর্পোরেশন, ঠিক আছে? বলছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ প্রোগ্রেসিভ কর্পোরেশন কনসিস্ট অফ অ্যান অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল অফ রুপিস 10 lakhs, মানে শেয়ার ইকুইটি শেয়ার, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল মানে ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার কত বলে দিয়েছে? 10 লাখ টাকা। ইকুইটি শেয়ার কত বলেছে? 10 লাখ টাকা বলে দিয়েছে। ব্যাকেটে বলছে শেয়ারস অফ রুপিস 100 পার ভ্যালু, মানে একটা শেয়ারের দাম কত করে? 100 টাকা করে। অ্যান্ড রুপিস 10 lakhs অফ রুপিস 10% ডিবেঞ্চার। আচ্ছা, তো মানে কোম্পানির ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা, একটা শেয়ার দাম 100 টাকা করে, মানে কতগুলো শেয়ার হচ্ছে? 10,000টা শেয়ার। আর 10 লাখ টাকার ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চার, মানে ডিবেঞ্চারের উপর 1 লাখ টাকা সুদ দিতে হবে, তাই তো? 10 লাখের 10% 1 লাখ টাকা সুদ দিতে হবে। সেলস ইনক্রিজ বাই 20%, কোম্পানির সেল 20% বেড়ে গেছে, মানে আগে 1 লাখ সেল ছিল, এখন 20% বেড়ে গেল, কত? 1 লাখ 20 বলেই দিয়েছে। দ্য সেলিং প্রাইস 10 টাকা করে, ভেরিয়েবল কস্ট 6 টাকা করে, ফিক্সড কস্ট বলেছে 2 লাখ, ইনকাম ট্যাক্স বলে 50%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ফলোইং পার্সেন্টেজ ইনক্রিজ দ্য ইপিএস। আচ্ছা, ইপিএস বের করলে হবে না, ইপিএস এর পার্সেন্টেজ বের করতে হবে। হ্যাঁ, আগে 1 লাখ ইউনিট ছিল, এখন 1 লাখ 20 ইউনিট হয়েছে। 1 লাখ ইউনিট ইপিএস বের করবি, আবার 1 লাখ 20 ইউনিট ইপিএস বের করবি। ইপিএস বের করার পর তার চেঞ্জ বের করবি, তারপর পার্সেন্টেজ বের করবি, আগের মতো নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, কি করতে বলেছে? ডিএফএল বের করতে বলছে, 1 লাখের ডিএফএল, 1 লাখ 20 ডিএফএল, ঠিক আছে? তারপর ডিওএল বের করতে বলছে, 1 লাখের ডিওএল, 1 লাখ 20 ডিওএল, ঠিক আছে তো? বলছে ব্যাস তুমি এত অবধি করে দাও, তাহলেই তোমার অঙ্কটা শেষ হয়ে গেল। চল।
অঙ্কের নাম্বারটা বলতে দিয়েছি 41। কি লিখবো? এটা ইনকাম স্টেটমেন্ট লিখ, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। দুটো ঘর কর, একটা 1 লাখের ঘর করবি, একটা 1,20,000 ঘর করবি, তাই তো ছিল? একটা 1,00,000 ইউনিটস, 1,20,000 ইউনিটস। হ্যাঁ না, এখানে চেঞ্জের কিছু তোকে তোকে এখানে এখানে এমনি হয়ে যাবে ডাইরেক্ট, এখানে চেঞ্জের কিছু করতে হবে না। চেঞ্জ তো 1,00,000 আর 1,20,000 মধ্যে চেঞ্জ হবে, এখানে ওইভাবে চেঞ্জ হবে না আগেরটার মতো। আগেরটা যেমন অরিজিনাল লেভেল বলে দিয়েছিল, তোকে বলেছিল ইপিআইটি বাড়লে কি হবে, বিটি কমলে কি হবে, এই জন্য দুটো ঘর এক্সট্রা হয়েছিল। এখানে সেরকম কিছু বলে না। এখানে একটাই বলেছে বাড়ছে 20%। তো ঠিক আছে, প্রথমে লিখ সেলস। সেলস সেলস কত বলেছিল বল? সেল কত করে বলেছিল রেট? 1,00,000। না না, সেলিং প্রাইস পার ইউনিট 10 টাকা। তাহলে দেখ ব্যাকেটে লিখ, সেলস এর ব্যাকেটে লিখ ₹10 পার ইউনিট, ₹10 পার ইউনিট। তাহলে কি হবে? 10 লাখ আর 12 লাখ। ডাইরেক্ট লিখতে পারি আমি এখানে। মাইনাস দিয়ে লিখ ভেরিয়েবল কস্ট। ব্যাকেটে লিখবি ভেরিয়েবল কস্ট কত করেছিল? ₹6 পার ইউনিট, ঠিক আছে? তাহলে 1 লাখের সঙ্গে 6 গুণ করলে কত হবে? 6 লাখ। আর 1,20,000 সঙ্গে 6 গুণ করলে হবে 7,20,000। 10 লাখ থেকে 6 লাখ বাদ দিলে কত হলো? 4 লাখ। আর এটা 4,80,000। এটাকে বলে কন্ট্রিবিউশন। মাইনাস লেখ ফিক্স কস্ট, বলে দিয়েছিল না আমাকে ফিক্স কস্ট কত বলেছিল? 2 লাখ টাকা। লেখ ফিক্স কস্ট, লেখ 2 লাখ টাকা, এখানেও 2 লাখ টাকা। কত হচ্ছে বাদ দিয়ে? হলো 2 লাখ, আর এটা 2,80,000। কি হবে? কন্ট্রিবিউশন ফিক্স কস্ট বাদ দিলে এবিট হয়, এবিট। মাইনাস কর ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে? তো ইন্টারেস্ট অন লোন কত বলেছিল অঙ্কে দেখ? 10%। 10% বলেছিল, লোনের উপর 10% ইন্টারেস্ট। তাহলে 10 লাখ টাকা লোন ছিল, তার 10% মানে 1 লাখ 1 লাখ করে হবে, দুটোতেই 1 লাখ হবে, ঠিক আছে? এখানে কোনো সন্দেহ নেই, কেন দুটোতে 1 লাখ হবে, ঠিক আছে? তুই প্রোডাকশন বাড়িয়ে দে, প্রোডাকশন কমিয়ে দে, ইন্টারেস্টে কখনো কিন্তু চেঞ্জ হয় না, ইন্টারেস্ট সেমই থাকে। 2 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 1 লাখ, আর এটা 1,80,000। এটাকে বলা হয় ইবিটি। ট্যাক্স বলেছিল অঙ্কে দেখতো? হ্যাঁ 50%। মাইনাস দিয়ে ট্যাক্স 50%। এটা হবে 50,000 আর এটা হবে 90,000। বাদ দিয়ে এটা লেখ 50,000, এটা লেখ 90,000। আচ্ছা অঙ্কে কি প্রেফারেন্সিয়াল আছে দেখতো? না প্রেফারেন্সিয়াল নেই, এখানেই শেষ, এখানেই শেষ। এটাকে কি বলা হয়? ইএটি, তাই তো? এবার নিচে লেখ নাম্বার অফ ইকুইটি শেয়ারস, লেখ নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ইএটি কে লেখ এ, আর নাম্বার অফ ইকুইটি শেয়ার কে লেখ বি। আমি আর ফর্মুলা লিখবো না, বুঝতে পারলি তো? এইভাবে করে দিতে পারি। আচ্ছা নাম্বার অফ ইকুইটি শেয়ার কত বলেছিলি? প্রথমেই তো বললি কোশ্চেনে 10,000। 10,000, মানে 10 লাখ টাকা ছিল, 100 দিয়ে ভাগ করলে 10,000 টাকা, এখানেও 10,000। তাহলে এখানে কত? 5 টাকা, এখানে 9 টাকা, ঠিক আছে? 5 আর 9। তাহলে এখানে কি লিখবো? এটাকে লিখবো ইপিএস। কি লিখবো? ইপিএস। ব্র্যাকেটে লিখবো এ ভাগ ইপিএস। ইপিএস বেরিয়ে গেল কত? 5 টাকা আর 9 টাকা। এত ক্লিয়ার? দেখ অঙ্কটা দেখ, এটা দেখ, এটা দেখ। 2019 সালে এসেছিল সিএইটা, দেখো সোজা অঙ্ক ছিল না তো, কিছু ছিল না এখনো পর্যন্ত। এবার কি বের করতে বলেছে? ফার্স্ট কোশ্চেন বের করতে বলেছে, তোকে ইপিএস বের করতে বলেনি, তোকে ইপিএস এর পার্সেন্টেজ বের করতে হবে, চেঞ্জ। তাহলে বুঝতে পারলি তো কি করে করবি? লেখ, কি লিখবি? চেঞ্জ ইন ইপিএস। কি লিখবি? চেঞ্জ ইন ইপিএস। তাহলে বল ইপিএস এর চেঞ্জ কত হলো? 5 ছিল 9 হয়েছে, কত চেঞ্জ হয়েছে? 4 টাকা। এবার লিখো পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন ইপিএস। তাহলে ইপিএস এর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? ইপিএস এর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 80%। তাহলে কি করে হলো? মানে 5 টাকায় 4 টাকা চেঞ্জ, একে কত? 4/5 ইন্টু 100, মানে 80%। 80% চেঞ্জ হয়েছে ভাই, ঠিক আছে? প্রথম অ্যান্সার।
প্রথম অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার কি বলতে চাইছে? বলছে তুমি ওই ডিওএল ডিএফএল বের করে দাও। চলো ডিওএল আর ডিএফএল বের করো। ডিওএল কন্ট্রিবিউশন বাই এবি। তাহলে কন্ট্রিবিউশন কত ছিল বল? 4 লাখ। 4 লাখ বাই 2 লাখ মানে 2। প্রথমটা হচ্ছে 2। তারপর একটা 4,80,000 বাই 2,80,000 কত হচ্ছে দেখ? 1.71। কি বেরিয়ে গেল? এটা ডিওএল। এবার কি ওর ডিএফএল? এবিট বাই ইবিটি। ঠিক আছে, এবিট বাই ইবিটি করে বলতে কত হচ্ছে? ফার্স্টটা 1 লাখ, ফার্স্টটা ফার্স্টটা 2 সরি, ফার্স্টটা 2 এবিট বাই ইবিটি করে 2 বেরোচ্ছে। আর 2,00,000 বাই 1,00,000 2 আর 2,80,000 বাই 1,80,000। আর পরেরটা হচ্ছে 1.56। 1.56। ঠিক আছে, এবার একটু কমেন্ট লিখতে হবে। ডিসিএলটা কেন বাদ গেল? ওটাও তো ডিসিএল বের করতে বলেন, বের করতে বলেন ডিসিএল। কমেন্টটা লেখ, হ্যাঁ লেখ অ্যাজ এ রেজাল্ট। আমি বলছি লিখে নে, লেখ অ্যাজ এ রেজাল্ট। লেখ অ্যাজ এ রেজাল্ট, কমেন্ট বলে হেডিং দিবি, হ্যাঁ পরে কমেন্ট বলে হেডিং দিবি, লিখবি অ্যাজ এ রেজাল্ট, as a result of, as a result of increase in production, as a result of increase in production, increase in production, তাই তো কি বললাম? as a result of increase in production। তো প্রোডাকশন প্রথমে কত ছিল? 1,00,000 ছিল, পরে কত হলো? 1,20,000 হলো। তাহলে লিখলি কি? as a result of increase in production from 1,00,000 units, from 1,00,000 units, from 1,00,000 units, ঠিক আছে, টু টু টিও টু 1,20,000 ইউনিটস, টু 1,20,000 ইউনিটস। ঠিক আছে, লিখে একটা হাইফেন দে, হাইফেন নিচে লিখবি 1 নম্বর রোমান 1 দিয়ে লে, নিচে রোমান 1 দিয়ে লে। কি লিখবি? লিখবি অপারেটিং লিভারেজ, লিখবি অপারেটিং লিভারেজ, লিখবি অপারেটিং লিভারেজ। মানে আমি এটাই লিখবো অপারেটিং লিভারেজ 2 থেকে 1.71 হয়েছে, এই কথাটা লিখবি। অপারেটিং লিভারেজ 2 থেকে 1.71 হচ্ছে। লিখবি, লিখ অপারেটিং লিভারেজ ডিক্রিজেস, লিখ অপারেটিং লিভারেজ ডিক্রিজেস ফ্রম 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 2, ফ্রম 2, লিখ 2। তারপর লিখবি 2 লেখার পর 2 লিখবি টিও 2, 2 থেকে 2 থেকে 2 থেকে কত হয়েছে? 1.71, 2 to 1.71। তো লিখবি 2 to 1.71, which indicates, যেটা কি ইন্ডিকেট করছে? যেটা কি ইন্ডিকেট করছে? which indicates, which indicates, ঠিক আছে, which indicate, ঠিক আছে, which indicates decrease in operating risk, decrease in operating risk। অপারেটিং লিভারেজ কমছে মানে অপারেটিং রিস্ক কমছে, অপারেটিং লিভারেজ বাড়ছে মানে অপারেটিং রিস্ক বাড়ছে। তাহলে আমার অপারেটিং রিস্কটা কমছে, এটা লিখ। তারপর লিখ সেকেন্ড পয়েন্ট দিয়ে লিখ, সেকেন্ড পয়েন্ট দিয়ে লিখ ফিনান্সিয়াল লিভারেজ ডিক্রিজেস, ফিনান্সিয়াল লিভারেজও ডিক্রিজ করেছে, তাই তো, ফিনান্সিয়াল লিভারেজও ডিক্রিজ করেছে। লিখ ফিনান্সিয়াল লিভারেজ ডিক্রিজেস ফ্রম, ওই একই কথা লিখবি, কত থেকে কত? 2 টু কত হচ্ছে? 1.56। হুইচ ইন্ডিকেটস, হুইচ ইন্ডিকেটস, এটা কি ইন্ডিকেট করছে? হুইচ ইন্ডিকেটস, লিখ হুইচ ইন্ডিকেটস decreases, is which indicates decrease in financial risk, decrease in financial risk। ওরা ওদের মতন কমেন্ট লিখেছে, এবার আমি এটা লিখলাম, এটা লিখলেও হয়ে যাবে, ঠিক আছে তো? ওরা লিখেছে ওদের মতন। একটা ভালো অঙ্ক করাবো, দেখ 43 অঙ্কটা করো, 43 খুব মজাদার অঙ্ক, ঠিক আছে, খুব মজাদার অঙ্ক, 43 অঙ্কটা করাবো, ঠিক আছে?
এই অঙ্কটা কোথায় কোথায় এসছে, আর এই অঙ্কটা সিওর খুব ফেভারিট অঙ্ক, প্রতি বছরই দেয়। এই অঙ্কটা প্রতি বছরই দেয়। এই অঙ্কটা 22-এও দিয়েছে, 23-এও দিয়েছে, 24-এও দিয়েছে, 3 বছর পর পর দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে মানে এই অঙ্কটা তুলে দেয়নি, মানে একদম পুরো এই প্যাটার্ন তুলে দিয়েছে, এই প্যাটার্ন তুলে দেয় সিওর, ঠিক আছে তো। আর এবছরও এরকম ধরনেরই আছে, এটাকে ব্যাক ক্যালকুলেশন অঙ্ক বলে, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল অঙ্ক নয়। নর্মাল মানে কি, ধর ওই আগের অঙ্কগুলো সেল দিয়ে দিলাম, দেবে না। ও তোকে লাস্ট থেকে স্টার্ট করতে হবে, তোকে লাস্ট আইটেম দিয়ে দেবে, বলে তুমি করে দাও, ভ্যালু গুলো বের করে দাও। ও দেখ, তুই কোশ্চেন পড় ভালো করে, দেখ লিভারেজ বলেছে, দেখ কোশ্চেন পড়, এই দেখ কোথায় গেল। না না, ও এটা নর্মাল অঙ্ক তো, এটা না ওরকম কিছু না ধর, এটা নর্মাল অঙ্ক। এটা বাড়িতে করে নিবি, এটা এই অঙ্কটা বাড়িতে করে নিবি, এটা কিছু নেই। আমি কি বলছি, আমি অন্য অঙ্ক দেখছিলাম, অন্য অঙ্ক ভাবছিলাম, 43 অঙ্ক বাড়িতে করবি, তাই বলি, এটা কিছু নেই, বলেনি, এটা নর্মাল অঙ্ক, এটা বাড়িতে করে নিবি, এটা বাড়িতে করে নিবি, করানোর কিছু নেই। 43, 44 এগুলো সব বাড়িতে করে নিবি, ঠিক আছে। 43, 44 বাড়িতে করে নিবি। হুম। যে অঙ্কটা করাবো সেটা আগে বেছে নিই। পেয়েছি, 58 নম্বর সামটা করো, 58, ঠিক আছে, 58, ঠিক আছে, 58। হ্যাঁ, এইটা স্টার মার্ক, এই অঙ্কটা করা হবে না ভাবছিল, এই অঙ্ক বলছে, এই অঙ্কটা সিএ ফাইনালে এসেছিল নভেম্বর 1997, ঠিক আছে। তারপর এসেছিল সিইউ এমকম এসেছিল 1998, আইসিডব্লিউ ফাইনালে এসেছিল জুন 2001, ঠিক আছে। আরো লেগেছে অ্যাকচুয়ালি, এই যে সাবজেক্টটা না এফএম, এই এফএম সাবজেক্টটা মানে আমাদের সিইউতে মানে বিকমে এসছে 2006 সালে, তার আগে ছিল না। তার আগে কোথায় পড়তেন না, এমকমে পড়তো সব স্টুডেন্টরা। অ্যাকচুয়ালি এটা এমকমের সাবজেক্ট, এমকমেই পড়া হয়, এটা এটা এমকমে পড়া হয়। এমকমের সাবজেক্ট এখানে নিয়ে চলে আসছে পুরো এমকমে। আবার যারা সিইউতে থেকে যারা এমকম করবে, তাদের খুব সম্ভবত থার্ড সেমিস্টারে আছে। হ্যাঁ, থার্ড সেমিস্টারে আছে, এফএম থার্ড সেমিস্টারে আছে, একদম পুরো এইগুলোই আছে, একটু হাই লেভেলে আছে। তো কি বললাম বুঝতে পারছিস তো। এই জন্য একটু এখানে যখনই অঙ্কগুলো দেখবি না, দেখবি কখন লেখা থাকবে এমকম, তারপর লেখা থাকবে সিএ ফাইনাল, সিএ ইন্টার, সিএস, আইসিডব্লিউ, এই সমস্ত অঙ্কগুলো এখানে থাকবে। তো দেখ, এই অঙ্কটা একটু পড়ে বুঝবো, হ্যাঁ পড়ে বুঝবো, এই অঙ্কটাই লাস্ট করবো আজকে, একটু টাইম লাগবে অঙ্কটা করতে। বলছে প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট, তোকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে, when different leverage are given। আচ্ছা, এটা এটা কোশ্চেনের মধ্যে বলে, এটা কোশ্চেনের পার্ট নয়, হ্যাঁ, এটা থাকে না, অনেক অঙ্কে হেডলাইন থাকে না, কোশ্চেনের উপর অনেক সময় হেডলাইন থাকে না, এটা হেডলাইন, এটা কিছু না, এটা কোশ্চেনে বলে দেবে না। বলছে দ্য সিলেক্টেড ফিনান্সিয়াল ডেটা ফর এবিসি কোম্পানি, তোকে এবিসি কোম্পানির কিছু ফিনান্সিয়াল ডেটা সিলেক্ট করে দিয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2004 আর অ্যাজ ফলোস। তোকে ওরা তোকে এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানির ডেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তুই যে আগে যতগুলো অঙ্ক করলি আজকে, বা আগের দিনও যে অঙ্কগুলো করেছিল, তোকে কি বলে দিচ্ছিল বল। তোকে সব সেল বলে দিয়েছিল, ভেরিয়েবল কস্ট বলে দিয়েছিল, ফিক্সড কস্ট বলে দিয়েছিল, ইন্টারেস্ট বলে দিয়েছিল, ট্যাক্স বলে দিয়েছিল, প্রেফারেন্স ডিভিডেন্ড বলে দিয়েছিল। তুই ইএটি মানে তোর ইকুইটি আর্নিংস বের করলি, ওখান থেকে ইপিএস বের করলি, তারপর ডিওএল, ডিএফএল, ডিসিএল বের করলি। এই অঙ্কটা কি করে জানিস তো, ও তোকে বললো আমি তোমাকে ডিওএল বলে দিলাম, আমি তোমাকে ডিওএল বলে দিলাম, আমি তোমাকে ডিএফএল বলে দিলাম, তোমাকে বের করতে হবে না, তুমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দাও। কি বললাম বুঝতে পারলি তো? আর অনার্সের কিন্তু স্ট্যান্ডার্ড এটাই, এইগুলোই অনার্সে আসে, এইগুলোই অনার্সে আসে। খুব সুন্দর অঙ্ক এটা, ঠিক আছে তো। তো এখানে কি বলেছে, তাহলে আমাকে 3টে কোম্পানি তুলে ধরেছে, ঠিক আছে, 3টে কোম্পানি তুলে ধরেছে। একটা কোম্পানি শেখাবো, বাকি দুটো কোম্পানি ইজিলি হয়ে, মানে একটা কোম্পানি বোঝাতে সময় নেই, আর বাকি দুটো কোম্পানি ফটাফট করে দেবো। অঙ্কের নাম্বার বলো। 58। কি লিখবো প্রথমে, ফর কোম্পানি এ, লাইক ফর কোম্পানি এ, ঠিক আছে,
ফর কোম্পানি এ। না এইভাবে করি, তারপর স্টেটমেন্ট পরে করো, ঠিক আছে? ফর কোম্পানি এ, ঠিক আছে তো? কি লিখলাম বুঝলি? ফর কোম্পানি এ। এবার দেখ শোন, মন দিয়ে শুনবো। ফর কোম্পানি এ কি লিখবো জানিস তো? প্রথমে দেখ ওরা কি বলেছে, তুই একটু নিজে ভাব, কিভাবে অঙ্ক স্টার্ট করবো, একটু মাথা খাটাতে, একবার মাথা খাটাতে পারলে অঙ্ক বেরিয়ে গেল, ঠিক আছে তো? কি করে করবো বল? ওরা দেখ, ওরা আমি কি বললাম, যখনই তোকে ওরা তোকে কি দিয়েছে, ওরা তোকে এই যে এটা হচ্ছে ডিওএল, ওরা তোকে ডিওএল বলে দিয়েছে আর ডিএফএল বলে দিয়েছে। এইখান থেকেই তোর অঙ্ক স্টার্ট করতে হবে। ডিওএল বের করার ফর্মুলা কি বলেছে মনে পড়ে? আগের দিন যেটা আজকে করলাম, একটা অঙ্ক করলাম, ধরো কাটলাম, মনে পড়ছে? লিক করলাম, না না পার্সেন্টেজ না, লাস্ট অঙ্ক যেটা করেই ছাড়লাম, মনে করার চেষ্টা কর। লিখেছিলাম ডিওএল ইকুয়াল টু কন্ট্রিবিউশন বাই এবি, কন্ট্রিবিউশন বাই এবিট লিখেছিলাম। তারপর ডিওএল তো অঙ্কে বলে দিয়েছে একটা, কন্ট্রিবিউশনও বলেনি, এবিটও বলেনি। আমি বললাম এই ফর্মুলাটা হবে না, মনে পড়ছে? ওইভাবেই হবে, ঠিক আছে তো? ডিওএল বের করার ফর্মুলা বল কি? কন্ট্রিবিউশন বাই এবিট। ডিওএল বলে দিয়েছে অঙ্কে, কন্ট্রিবিউশনও বলেনি, এবিটও বলেনি, তাহলে ডিওএল এর ফর্মুলা লিখে কোনো কাজ নেই। বলেছিলাম যখনই এরকম টাইপের অঙ্ক দেবে, যখনই দেখবি পরীক্ষার কোশ্চেনে তোকে ডিওএল ডিএফএল বলে দিয়েছে, ঠিক আছে তো? মানে তোর পরীক্ষার কোশ্চেনে যখনই দেখবি ডিওএল ডিএফএল বলে, তুই সঙ্গে সঙ্গে ডিএফএল দিয়ে স্টার্ট কর, বেটার হবে, বলেছিলাম আগে থেকে, ঠিক আছে তো? এখানে লিখ। আর নাহলে তোকে আমি দেখিয়ে দিচ্ছি, তোরা লিখিস না, আমি দেখিয়ে কেটে দিচ্ছি। ডিওএল বের কর বলে কন্ট্রিবিউশন বাই এবি। তাহলে কন্ট্রিবিউশন কত বল, মানে কন্ট্রিবিউশন কত? আচ্ছা ডিওএল কত? ডিওএল এ কোম্পানির ডিওএল কত? স্যার 5 - 1, মানে 5 - 1 4, না না ভাই, এটা হচ্ছে 5:1, এইভাবে দিয়েছে কোশ্চেন। এখানে কোশ্চেনটা এইভাবে দিয়েছে, অ্যাকচুয়ালি এটা ডিওএল 5, 5-1 মানে তুই ধর না 5:1 দিয়েছে, এটা 5 - 1 মানে কিন্তু 4 না, এটা ভুল করে ভাববি না কিন্তু, হ্যাঁ? এটা 5 - 1 মানে এটা 5:1 মানে 5, ডিওএল 5 বলেছে, তো ডিওএল 5 বলেছে, তো ডিওএল যদি আমি 5 লিখি, লিখলাম 5। কন্ট্রিবিউশন তুই কোশ্চেন পড়ে দেখতে পাচ্ছিস? কোশ্চেন পড়ে ইবিআইটি খুঁজে পাচ্ছিস না, তার মানে ডিওএল লিখে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, ডিওএল কে অঙ্ক স্টার্ট করা যাবে। ডিএফএল দিয়ে শুরু করি, প্রথমে লিখে ডিএফএল। ডিএফএল বের করার মানে ইবিআই বাই কি ইবিটি, আগের দিন লিখেছিলাম ইবিআইটি বাই ইবিটি, লেখার জায়গায় ইবিটি রেখে কি বলা যায়? দেখ কি বলা যায় বল, এদিক টাকা, এই যে ইবিআইটি কে বলতে পারি ইবিআইটি মাইনাস আই। অনার্সে কিন্তু এই অঙ্কই আসবে এবং তোকে কিন্তু একদম পুরো ঠিক করে দেবে, এরকম অঙ্কই পরীক্ষায় আসবে, এগুলো তোকে ঠিক করে করতে হবে। তাহলে ডিএফএল বের করার ফর্মুলা কি বললাম? প্রথমে লেখ ডিএফএল বের করার ফর্মুলা ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। এবার বল এ কোম্পানির ডিএফএল কত বলেছিল? এ কোম্পানির ডিএফএল কত বলেছিল বল? 3। এখানে লিখো 3, ঠিক আছে? এখানে লিখো 3। এবার দেখ 3 লিখে দিলাম। এবার ইবিআইটি জানি না, ইবিআইটি জানি না স্যার, ইবিআইটি জানি না। আর এখানে লিখবো কি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট কত বলেছে অঙ্কে? হ্যাঁ 200, এখানে লিখবো 200। তাহলে তুই বেরোবে না? মনে পড়ছে আগের দিন এই অঙ্কটা করেছিল, ওই একটা মনে কর সেল বেরোলো 22,50,000, এক লাইনের অঙ্ক ছিল ওই অঙ্কটা। তাহলে এখান থেকে কত হবে বল? 3 ইবিআইটি, এখানে লিখে করি নাই, 3 ইবিআইটি মাইনাস 600 ইকুয়াল টু ইবিআইটি। এবার 3 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে কত হয়? 2 ইবিআইটি ইকুয়াল টু 600। তাহলে একটা ইবিআইটি কত? কত বলবো বল? 300। তাহলে সব কটা এরকম করে নে, 3টে কোম্পানিরই ইবিআইটি বের করে নে। কি বললাম বুঝতে পারলি তো? 3টে কোম্পানি ইবিআইটি বের করে নে। পাশাপাশি করব। পাশাপাশি যে জায়গা থাকে তাহলে পাশাপাশি কর, যদি পাশাপাশি জায়গা থাকে তাহলে পাশাপাশি কর। এবার এখানে লিখবো কি ফর কোম্পানি বি, তুই দুটো কোম্পানি করতে পারবি পাশাপাশি, 3টে তো করতে পারবি না। ফর কোম্পানি বি কি লিখবি? ডিএফএল ইকুয়াল টু ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। ডিএফএল কত ছিল বলতো দ্বিতীয় কোম্পানি? 6। না না 4। ও হ্যাঁ 4। ভুল বলিস না,
ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই, আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত বলেছে অঙ্কে? 300। ইন্টারেস্ট 300 বলেছে, তাহলে কত হলো? তাহলে একবারে করি, একবারে করি, তো করলাম, তো করে করে দেখালাম। তাহলে কি হচ্ছে জানিস তো, 4 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দেবো, তাহলে কত হচ্ছে? 3 ইবিআইটি, তাই তো? 4 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে 3 ইবিআইটি, 3 ইবিআইটি মাইনাস 3 ইবিআইটি ইকুয়াল টু 1200, তাই তো? 1200 হচ্ছে, তাহলে একটা ইবিআইটি 400 বেরিয়েছিল তো, ইবিআইটি বেরিয়ে গেল 400। ঠিক আছে, একটা লাইন স্টেপ যেমন করে দিচ্ছে কিছু, এবার পাশেই করে দিচ্ছে, দেখ আমার হয়ে গেল। ঠিক আছে, কোম্পানি সি, ফর কোম্পানি সি এখানে লিখবো ফর কোম্পানি সি, কি লিখবো? ডিএফএল ইকুয়াল টু ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই। তো ডিএফএল কত বলেছিল পরেরটা? 2। ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস আই, ইন্টারেস্ট কত বলেছিল অঙ্কে? হ্যাঁ, 1000। তাহলে এখান থেকে ইবিআইটি বেরোবে, একবারে করে দে, কত হচ্ছে বল? 2 ইবিআইটি থেকে ইবিআইটি বাদ দিলে একটা ইবিআইটি, আর 2 এর সাথে 1000 গুণ করলে 2000। এগুলো নর্মাল অ্যালজেব্রা জানি, সেটা তো বলার কিছু নেই, কিন্তু হাইলাইট করে রাখি যেগুলো বেরোলো। ইবিআইটি বেরিয়ে গেল, তোরা বক্স করে রাখ। তাহলে আমাদের ইবিআইটি বেরিয়ে গেল, ডিএফএল কাজ হয়ে গেল। এবার ডিওএল করবো। ডিওএল বের করবো মানে কি? কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, ঠিক আছে? কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, ডিওএল কত বলেছিল বল অঙ্কে? 5। 5 ইকুয়াল টু সি বাই ইবিআইটি বের করলে 300, তাহলে সি কত বেরিয়ে গেল? 1500। এই অঙ্কগুলো কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং, আর তোরা যারা রেশিও করছিস, রেশিওর মধ্যে তো এরকম ইন্টারেস্টিং অঙ্কগুলো আছে। আচ্ছা, তারপর এখানে কি করবো? ডিওএল, ডিওএল বের করার ফর্মুলা কি? সি বাই ইবিআইটি নে, পরেরটা কত ছিল? 6। সি বাই ইবিআইটি কত? 400, তাহলে সি কত হলো? 2400। ডিওএল এখানে সি বাই ইবিআইটি কত হচ্ছে? লাস্টেরটা কত ছিল? লাস্টের ডিওএল 2, তাই তো? 2 2 ইকুয়াল টু সি বাই 2000, তাহলে সি কত হলো? 4000। তাহলে কন্ট্রিবিউশন বেরিয়ে গেল, কন্ট্রিবিউশন এটা বেরোলো 1500, এটা বেরোলো 2400, আর এটা বেরোলো 4000। আর কি করব? তাহলেও কিন্তু তুই কিন্তু অঙ্ক করতে পারবি না, তাই না? তুই কি বেরোলি? তুই কন্ট্রিবিউশন বের করলি, ইবিআইটি বের করলি। ওরা আর কিছু ইনফরমেশন বলেছিল? ওরা যেটা বলেছিল, এই অপারেটিং লিভারেজ আর ফিনান্সিয়াল লিভারেজ এই দুটো কাজ করে দিল। এই যে প্রথমে একটা লাইন বলেছিল, কি বলেছিল? ভেরিয়েবল এক্সপেন্সেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস বলেছিল না? তাহলে আমরা এখানে লিখতে পারি একটা কথা, ওরা যেটা বলেছিল, ওরা এটা বলেছিল, লিখি, লিখতে পারি সেল, মানে এরকম লিখি, কন্ট্রিবিউশন ইকুয়াল টু সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, নাকি না? বলতে পারি কন্ট্রিবিউশন ইকুয়াল টু সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, নাকি বুঝিস কি এটা? কন্ট্রিবিউশন আমরা কি করে, আমরা ফর্মুলা কি জানি? কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। এবার ওরা কি বলেছে অঙ্কে? ওরা বলেছে, ভেরিয়েবল কস্ট কত হবে? এত হবে ভেরিয়েবল কস্ট, এত হবে কোম্পানি এতে, কার উপর? সেলের উপর। তাহলে যা সেলের উপর বলেছে এত হবে, তাহলে সেলকে কত ধরবো? সেলকে 100 ধরবো, যার উপর বলে সে 100। ভেরিয়েবল কত বলে? 66 টু 3 মানে 66.66, তাহলে কন্ট্রিবিউশন কত হচ্ছে? 33.33, হ্যাঁ কি না? বলতে পারি এটা? আমার অঙ্কে কি জানি স্যার, কন্ট্রিবিউশন 1,500 টাকা, কন্ট্রিবিউশন লিখবো 1,500। তাহলে কন্ট্রিবিউশন যদি 1,500 হয়, তাহলে সেল বেরোবে না? ঐকিক নিয়ম কত তো করালাম রেশিওতে, এরকম করে করাচ্ছিল মনে পড়ে? সেল ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস জিপি। তাহলে কর, এখান থেকে কি বের করবো? সেল বের করবো। ঐকিক নিয়ম কর, কি করে হবে? সেলস 1500 বাই 33.33 ইন্টু 100, কত হচ্ছে? সেল বেরিয়ে গেল তোর 4500। হ্যাঁ, ঠিক বলেছো। সেল বেরিয়ে গেল 4500, হয়ে গেল, বোঝা গেল এত অব্দি?
এবার সেম কথা একই থেকে একটা করলে তিনটে পারা যাচ্ছে। এখানে লিখবো কি কন্ট্রিবিউশন ইকুয়াল টু সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। কন্ট্রিবিউশন ইকুয়াল টু সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে বল কি বলেছে এবার, বি কোম্পানিতে বলছে 75% ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবলে লিখবো 75, কার উপর, সেলের উপর। সেল 100 মাইনাস 75, এটা হয়ে গেল 25। ঠিক আছে, কন্ট্রিবিউশন কত বলেছে অঙ্কে, 2400। তাহলে সেল বেরিয়ে যাবে, সেল কত হবে, সেল হবে 2400 বাই 25 ইন্টু 100, মানে কত, সেল বেরিয়ে গেল কত, 9600 টাকা। ঠিক আছে, এবার এইদিকে চলে যায় কন্ট্রিবিউশন বের করার ফর্মুলা, এখানে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। কি বলেছে অঙ্কে, অঙ্কে বলেছে 50%, কোম্পানি সিতে 50% ভেরিয়েবল কস্ট সেলের উপর, সেল 100 ভেরিয়েবল 50, তাহলে কন্ট্রিবিউশন কত হলো। ঠিক আছে, এবার আমার অঙ্কে কন্ট্রিবিউশন কত বলে 4000, তো 4000 কন্ট্রিবিউশন হলে সেল কত, সেল হবে 4000 ইন্টু 100 বাই 50, তাহলে সেলস ইকুয়াল টু 8000। আমার রাফ আর কিছু নেই, এর ওয়ার্কিং, সেটা হলো ওয়ার্কিং পুরো শেষ। এবার অঙ্কে চলে যায়, ওয়ার্কিং শেষ, অঙ্কে কিছু নেই, অঙ্কে এবার বাকি নিজেই করতে পারে। একটা কোম্পানি, দুটো কোম্পানি, তিনটে কোম্পানি। ঠিক আছে, তিনটে কোম্পানি। এবার উপরে লিখবি, এটা লিখবি ইনকাম স্টেটমেন্ট, এবার লিখবি ইনকাম স্টেটমেন্ট 8000। এটা কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি। কি লিখবো এখানে, প্রথমে লিখবো সেলস। প্রথম কোম্পানির সেল ছিল 4500, দ্বিতীয় কোম্পানি ছিল 9600, আর তৃতীয় কোম্পানি ছিল 8000, লিখে দিলাম। ঠিক আছে, মাইনাস দিয়ে লিখবো কি ভেরিয়েবল কস্ট। করতেই পারি, আমি লিখতেই পারি ভেরিয়েবল কস্ট, আমি খাটবো না, অলরেডি করা হয়ে গেছে। সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন হয়, বল কন্ট্রিবিউশন কত কত বের করলাম, প্রথমটা 1500, 1500, 2400, 4000, তাহলে এর থেকে এটা বাদ দিলেই তো ভেরিয়েবল কস্ট হয়ে গেল, তাই না। 4.5 থেকে 1.5 বাদ দিলে কত হয়, 3000, 9600 থেকে 2400 বাদ দিলে কত হয়, 7200। ঠিক আছে তো, আর এটা 4000 হয়ে গেল। এর থেকে মাইনাস করবো কি ফিক্স কস্ট, বাদ দিলে কি হয় বল, ইবিআইটি। ইবিআইটি প্রথমেই বের করলি, বল কত কত থেকে বল, ইবিআইটি কত বের করলাম, 300, 400, 2000, লিখে দে, কিছুই নেই, 300, 400, 2000, এটা হবে 1200, এটা হবে 2000, এটা হবে 2000। এর থেকে মাইনাস করবো কি ইন্টারেস্ট, যেটা কোশ্চেনে বলে দিয়েছিল, কত বলেছিল ইন্টারেস্ট বল, ইন্টারেস্ট বলেছিল, না না ইন্টারেস্ট 0.5, 200, 300, 1000, ইন্টারেস্ট 200, তারপর 300, তারপর 1000, বাদ দিয়ে 100, 100, 1000, এটাকে কি বলে ইবিটি। ঠিক আছে তো, এর থেকে মাইনাস করবো কি ট্যাক্স। এবার বল ট্যাক্স 35%, মানে এটা 35 টাকা, এটা 35 টাকা, এটা 350, বাদ দে 65, 65, 650, এটাকে বলা হয় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ব্যাস, এই ছিল।